পড়বো হচ্ছে সাধারণ বিজ্ঞানের এসো বলকে জানি অধ্যায়। আজকের আমাদের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন হয়েছো তোমরা খুব দ্রুত লাইভটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। যারা যারা যুক্ত হয়েছো লাইভটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। আজকে আমরা পড়বো সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে এসো বলকে জানি। এই অধ্যায় থেকে আমরা যাবতীয় কিছু আজকের এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। এই ক্লাসে এই সাধারণ বিজ্ঞানের এসো বলকে জানি এই অধ্যায় থেকে যাবতীয় যা কিছু আছে সবকিছুই শেষ করার চেষ্টা করব। এই অধ্যায়টা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে এই অধ্যায়টা কঠিন লাগে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। যারা এখনো জয়েন করেনি সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সবাই একটু জানাও তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভয়েস ঠিকঠাক আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা জানো। গুলশান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটা হয়তো তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের সাথে ক্লাস নেই, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের সাথে হচ্ছে ওইভাবে এখনো ক্লাস নেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ইনশাল্লাহ পরে আরো আমরা ক্লাস নিব। তো তোমরা একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। তৃপ্তি দেবনাথ, এটা তো পারি। হ্যাঁ তুমি তো পারো, তুমি অনেকেই হয়তো পারে না, এটা পারো। তারপরেও দেখো যদি পারো এই অধ্যায় এবং এই ক্লাসটা যদি করো তাহলে এই অধ্যায়ে একদম বস হয়ে যাওয়া তুমি। এই অধ্যায়ে আমরা হচ্ছে যাবতীয় যা কিছু আছে, দেখো এই এসো বলকে জানি, এই বল নিয়ে কিন্তু সায়েন্সের যারা পড়াশোনা করে ওদের অনেক বিস্তর আলোচনা এই বল নিয়ে। এই বল নিয়ে চাইলে তুমি হচ্ছে কি করতে পারবা জানো, একটা বই লিখতে পারবা শুধু এই বল নিয়ে। এই বল নিয়ে চাইলে তুমি একটা কি বলে একটা একটা কোর্স নামাইতে পারবা, যে কোনো কিছু। এই বলকে পড়ানো যাবে হচ্ছে 1 বছর পড়াইলেও এই বল শেষ হবে না। এই বল হচ্ছে বিশাল একটা ব্যাপার। তো হ্যাঁ, ইপু ভাইয়া কোথায় একজন বলছে, ইপু ভাইয়া আছে অন্য আরেকদিন সাধারণ বিজ্ঞানের ক্লাস নেবে। সাউন্ড খুবই কম। আচ্ছা আমি একটু দেখি তো সাউন্ড। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ, সবাই লাইভটা শেয়ার করে দাও। সাউন্ড তো আমার এই জায়গায় ঠিকই আছে। আচ্ছা তোমরা একটু শেয়ার করে শেয়ার ডান লেখো, লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখো। সবাই একটু কমেন্টে লাইভটা শেয়ার ডান লিখো এবং বন্ধুদের মেনশন করে দাও। দ্রুত বন্ধুদের মেনশন করে দাও, আমরা খুব দ্রুত এই অধ্যায় শুরু করব। আরিফ হাসান, হাই ভাইয়া, হাই। আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। আমরা কি দিয়ে শুরু করব? আমরা প্রথমে শুরু করব খুবই ইজি একটা জিনিস, সেটা হচ্ছে ধাক্কা বা টান বল। ধাক্কা ও টান বল কি, এটা দিয়ে আমরা শুরু করব। তার আগে তোমরা বলো তোমরা কি লাইভটা শেয়ার করছো কিনা, লাইভটা শেয়ার করছো কিনা একটু জানাও। তোমরা জানাও লাইভটা সবাই শেয়ার করছো কিনা। শেয়ার ডান। ইমরান শেখ, থ্যাংক ইউ। ইলমা আক্তার, শেয়ার ডান। ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাইম। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার নাম। আমার নাম হচ্ছে সাইম। শেয়ার এন্ড মেনশন ডান। জিনিয়া কুইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে চলো আমরা শুরু করি। দেখো ধাক্কা বা টান বল, এই ধাক্কা বা টান বল আসলে কি? ধাক্কা জিনিসটা হচ্ছে, মনে করো এই যে বোর্ড আমার সামনে আছে, আমি বোর্ডকে এইভাবে দিচ্ছি, বল দিচ্ছি, ওইদিকে বল দিচ্ছি, মানে এটা আমি ধাক্কা দিচ্ছি। ধাক্কা দেওয়া হচ্ছে কোনো কিছু পিছন থেকে বল দেয়া, সেটা হচ্ছে ধাক্কা। আর সামনে থেকে মনে করো আমি বোর্ডকে এইভাবে টানছি, এইভাবে বল দিচ্ছি এইদিকে, সামনের দিকে, তার মানে এটা হচ্ছে টান। তো এটা তোমরা সবাই জানো ধাক্কা কি জিনিস। এইভাবে যেটা আমি দিচ্ছি, আমি আরেকজনকে দিচ্ছি, সেটা হচ্ছে ধাক্কা। পিছন থেকে দিচ্ছি, সামনে থেকে টানলে সেটাকে টান বল বলা হয়। এটা আসলে জানার কিছু নেই, তারপরে তোমাকে আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখো মনে করো এটা হচ্ছে একটা বস্তু, মনে করো এটা হচ্ছে একটা বস্তু। তুমি এই বস্তুকে এই পাশ থেকে যদি বল দাও, এই পাশ থেকে বল দিচ্ছ, ঠেলছো, মানে এটা হচ্ছে ধাক্কা। আর এই যে এই পাশ থেকে যদি দাও,
এই পাশ থেকে যদি এইভাবে এভাবে দাও বল, সেটা হচ্ছে টান বল। লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ধাক্কা, এটা হচ্ছে কি ধাক্কা, আর এটা হচ্ছে টান। ঠিক আছে, আচ্ছা এটা আসলে বোঝার তেমন কিছুই নেই। এরপরে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জড়তা। জড়তা কি? জড়তা আমাদের জানতে হবে। জড়তা হচ্ছে কোন একটা বস্তু, স্থির বস্তু, মনে করো কোন একটা স্থির কি ধরা যায়, মনে করো কোন একটা স্থির চেয়ার, একটা চেয়ার তুমি এক জায়গায় রেখে দিছো। এই চেয়ারকে যদি তুমি বল না দাও, মানে ওটাকে যদি ধাক্কা না দাও বা টান না দাও, তাহলে কি সেই চেয়ারটা নাড়াচাড়া করবে? করবে না তো। সো ওই যে চেয়ারটা ধাক্কা বা টান না দিলে সে সব সময় ওই স্থিরভাবেই থাকতে চায়, ওইটাই হচ্ছে তার জড়তা। আবার মনে করো কোনো একটা গতিশীল বস্তু, সেই জায়গায় কোনো ধরনের বল যদি তুমি প্রয়োগ না করো, তাহলে সেই গতিশীল বস্তু চিরকাল সে যেইভাবে গতিশীল আছে ওইভাবেই গতিশীল থাকতে থাকবে। এখন তুমি বলতে পারো ভাইয়া কোনো একটা কিছু আমি যদি এভাবে গড়াই ছাড়িয়ে দিই, তারপর তো সেটা একসময় থেমে যায়। থেমে যায় কারণ ওই জায়গায় একটা বল আছে, বাধা দানকারী বল, সেটাকে ঘর্ষণ বল বলা হয়, এই জন্য আসলে থেমে যায়। তো যদি কোনো ঘর্ষণহীন তলে তুমি একটা মার্বেলকে এভাবে হালকা করে একটু টুকা দিয়ে ছেড়ে দাও, একটু পরিমাণ বল দিয়ে ছেড়ে দাও, তাহলে দেখবা সেই মার্বেলটা সারা জীবন চলতেছে, যদি কোনো একটা ঘর্ষণহীন তলে তুমি এই কাজটা করো। কিন্তু বাস্তবে তো আসলে ঘর্ষণহীন তল ওইভাবে সম্ভব না। তো এই জন্যে একটা সময় গিয়ে ওই মার্বেলটা থেমে যায়। তো এই জিনিসটা এই জায়গায় বলছে, দেখো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে মনে করো এটা একটা পাথর, এটার মধ্যে তুমি কোনো ধরনের বাহ্যিক বল দিছো না, মানে তুমি কোনো বল প্রয়োগ এর উপর করছো না, এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করা। তার মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা বা ধর্ম, সেটা হচ্ছে কি জড়তা, সেটাই জড়তা। জড়তা হচ্ছে ভাইয়া দুই প্রকার, মনে রাখবা। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে ওই যে বললাম, কোন একটা স্থির পাথর, মানে সে স্থির অবস্থায় ছিল, তাকে যদি তুমি কোনো ধরনের বল না দাও, তাহলে সে সারা জীবন স্থির থাকতে চাইবে, এটা হচ্ছে তার ধর্ম। এই ধর্মটাকে বলা হয় স্থিতি জড়তা। মানে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? ওই যে গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল থাকতে চায়, সেই ধর্মটা হচ্ছে তার গতি জড়তা। বুঝতে পারলা? স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে স্থির থাকতে চাওয়ার যে ধর্ম। স্থিতি জড়তা মানে কি? স্থির থাকতে চাওয়ার ধর্ম হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা কি? গতিশীল থাকতে চাওয়ার ধর্ম। এই গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম, সেটা হচ্ছে গতি জড়তা। বুঝতে পারছো? স্থিতি জড়তা হচ্ছে স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, আর গতি জড়তা হচ্ছে গতি থাকতে চাওয়ার যেই ধর্ম, সেটা হচ্ছে গতি জড়তা। তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। নিউটন সাহেব কি করছেন? নিউটন সাহেব গতির তিনটা সূত্র দিচ্ছেন। এই তিনটা সূত্র, প্রথম সূত্র আমরা এখন পড়বো। তোমরা বলো তোমরা জড়তা জিনিসটা ক্লিয়ার কিনা, এই জড়তা জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও। আর তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, আচ্ছা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা হচ্ছে গতির প্রথম সূত্র পড়বো। গতির প্রথম সূত্রটা কি? গতির প্রথম সূত্রটা ওই হচ্ছে জড়তার মতোই, একই ধরনের কথা নিউটন সাহেব বলছেন। কি বলছেন? কোনো বস্তু উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে বা না লাগলে, বল না লাগলে স্থির বস্তু স্থিরই থাকবেন এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে, সে তার দিকও পরিবর্তন করবে না। এটাই বলছেন নিউটন সাহেব। গতির জড়তার সূত্রে সংজ্ঞায় আমরা যা বলছিলাম, এটা মোটামুটি একই রকম, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে গতিশীল থাকবে। মানে কি? মানে হচ্ছে সে একই পথে যাইতে থাকবে, সোজা যাবে, এবং হচ্ছে তার গতির কোনো পরিবর্তন হবে না। মানে সে কখনো আস্তে কখনো জোরে এরকম হবে না, সে একই গতিতে
চলতে থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখবা হচ্ছে প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। আরেকটা হচ্ছে এই প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। জড়তার সূত্র বলা হয়। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এটাকে জড়তার সূত্র কেন বলা হয়? দেখো, জড়তার সংজ্ঞা নিউটন সাহেবের কথা কিন্তু একই রকম। সো এটাকে জড়তার সূত্র বলা হয় এবং এখান থেকে আসলে বলের ধারণাটা পাওয়া যায়। বল আসলে কি, সেই ধারণাটা এই সূত্র থেকে পাওয়া যায়। মানে প্রথম তিনি বলছিলেন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে, সো ওই যে বাহ্যিক বল জিনিসটা কি, কোনো বস্তুকে ধাক্কা না দিলে বা টান না দিলে, সেটার উপর কোনো ধরনের ক্রিয়া না করলে সেই বস্তুটা স্থিরই থাকবে। তো ওই যে ধাক্কা দেওয়া বা টান দেওয়া, সেটাকে তিনি বল বলছেন। তো এই জন্য এখান থেকে বলের ধারণা পাওয়া যায় এবং এই প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। এই দুইটা জিনিস মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এই দুইটা জিনিস খুবই খুবই হট টপিক, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো, ত্বরণ এবং ভরবেগ আমাদের এই অধ্যায়ের আলোচনায় আছে। সো এখন আমরা পড়বো হচ্ছে ত্বরণ আসলে কি। ওইটুকু তো ক্লিয়ার, আশা করছি প্রথম সূত্র তোমরা ক্লিয়ার। প্রথম সূত্রে আসলে তেমন কিছু নাই। প্রথম সূত্র এটাই, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকতে চায়। এই কথাটা একটু মাথায় রাখবা। এই যে দেখো কি বলছে, সমবেগে সরল রেখায়, এটা একটু মাথায় রাখবা। সমবেগে সরল রেখায় চলতে চায়, সমবেগে সরল রেখায়। সে তার দিকও পরিবর্তন করে না, বেগও পরিবর্তন করে না। আচ্ছা, তারপর হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোনো একটা বস্তু যেই বেগে চলতে থাকে, সে যদি বেগ পরিবর্তন করে, ধরো এখন সে একটু আস্তে চলতেছে, একটু পরে তার চেয়ে আরেকটু জোরে, কিছুক্ষণ পর তার চেয়েও আরেকটু জোরে চলে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে একটা হার আছে, মানে আমরা হার বলতে কি বোঝাই, এক সেকেন্ডে কতটুকু পরিবর্তন হচ্ছে, ওইটাকে আসলে ত্বরণ বলে। ত্বরণ বুঝতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে বেগ। ত্বরণ বুঝতে হলে কি বুঝতে হবে? বেগ। বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সরণ মানে কি? দূরত্ব। বুঝতে পারছো? সরণ মানে হচ্ছে দূরত্ব। সরণ হচ্ছে কি? সরণ মানে হচ্ছে দূরত্ব। কেমন দূরত্ব? এই সরণ হচ্ছে সোজা দূরত্ব। এটা তোমার না বুঝলেও চলবে, তোমাকে তবু একটু বলে রাখি। মনে করো তুমি এই জায়গায় আসো, এই জায়গা থেকে তুমি এখান দিয়ে ঘুরে অনেক জায়গা ঘুরে এই জায়গায় আসছো। তোমার টোটাল দূরত্ব হচ্ছে, এই যে ঘুরে পুরা পথ এই জায়গায় আসলে, এটা হচ্ছে তোমার টোটাল দূরত্ব। কিন্তু সরণ হচ্ছে তোমার সরণটা হবে হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত সোজাসুজি যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার সরণ। বুঝতে পারলে? সরণ হচ্ছে সরল রেখা বরাবর, আর দূরত্ব হচ্ছে পুরোটা ঘুরে আসলে যে দূরত্ব। তো সরণ কি বুঝতে পারলাম। তাহলে বেগ কি? বেগ হচ্ছে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত আসতে তোমার যেইটুকু সময় লাগছে, সেই সময়কে, সেই দূরত্ব, এটা হচ্ছে সরণ এস। মনে করো এটা হচ্ছে সরণ এস। এই টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, আর আসতে তোমার সময় লাগছে টি। তাহলে এই সরণকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমি কিন্তু বেগ পাবো। বুঝতে পারছো বেগ কিভাবে পাবো? তার মানে বেগ বি সমান সমান কি? এস বাই টি। মানে একটা নির্দিষ্ট দূরত্ব যাইতে যত সময় লাগছে, এই দুইটার ভাগফলকে আমরা বেগ বলতে পারি। মানে এক সেকেন্ডে তুমি যতটুকু সরণ অতিক্রম করো, সেটা হচ্ছে বেগ। এক সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করো, সেটা হচ্ছে তোমার বেগ। তাহলে আমরা বেগ বুঝতে পারলাম, বেগ কি। তাহলে এবার ত্বরণ আমরা বুঝতে পারবো। কি বলছে দেখো, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মানে এক সেকেন্ডে সে কতটুকু বেগ অর্জন করছে, ওইটাকে তার ত্বরণ বলা হয়। মনে করো তুমি 5 সেকেন্ড চলছো, 5 সেকেন্ডের মধ্যে প্রথম সেকেন্ড, মানে প্রথম 1 সেকেন্ড তুমি চলছো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। বেগের একক কি দেখো, বেগ এই যে সরণ মানে কি? দূরত্বের হচ্ছে মিটার, সময় হচ্ছে সেকেন্ড, সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বেগের একক মিটার পার সেকেন্ড, এটা মাথায় রাখবা। তাহলে মনে করো 1 সেকেন্ডে গেছো তুমি 2 মিটার পার সেকেন্ড। প্রথম 1 সেকেন্ড চলছো হচ্ছে এই বেগে, দ্বিতীয় সেকেন্ড তুমি চলছো হচ্ছে
দ্বিতীয় সেকেন্ড তুমি চললা হচ্ছে মনে করো 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমার ত্বরণ এই জায়গা থেকে যেটা আসবে দেখো বেগের যে পরিবর্তন কি বলছে দেখো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন হচ্ছে 3 - 2 আর সময় কত লাগছে 2 সেকেন্ড, বেগের পরিবর্তন 3 - 2 সময় হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এই জায়গা থেকে তুমি পাবা হচ্ছে কি এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে বেগের পরিবর্তনকে দেখো কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মানে সময়ের পরিবর্তন কত, সময়ের পরিবর্তন কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড সরি এটা হচ্ছে 1 সেকেন্ড, তার মানে কত 1, মানে 1 সেকেন্ডে তুমি কতটুকু বেগ বৃদ্ধি করছো 1 ms ইনভার্স 1 বেগ বৃদ্ধি করছো, এটাই হচ্ছে তোমার ত্বরণ। বুঝতে পারছো ত্বরণকে আমরা কিভাবে তাহলে লিখতে পারবো, ত্বরণ ত্বরণ আমরা এইভাবে লিখতে পারবো মনে করো টি সময়ে আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস আমাদের আগে জানতে হবে, এটা বুঝতে হলে আরেকটা জিনিস আগে জানতে হবে, এটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। আরেকটা জিনিস যেটা আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ। আদি বেগকে লেখা হয় ইউ দ্বারা, শেষ বেগকে লেখা হয় শেষ বেগ হচ্ছে ভি। শেষ বেগ ভি মানে কি, শেষ বেগ মানে হচ্ছে ধরো আদি বেগ তুমি শুরুতে যে একটা বেগ ছিল সেটা আদি বেগ, মনে করো এখন আমি একটা সাইকেল চালাইতে শুরু করব, তো শুরুর যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, শেষে যে বেগটা থাকবে সেটা হচ্ছে শেষ বেগ। আমরা ধরতেছি আদি বেগকে ইউ দ্বারা, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগের পরিবর্তন কত, এখান থেকে বেগের পরিবর্তন আমরা কত পাবো, বেগের পরিবর্তন কি ভি মাইনাস ইউ না, মানে শেষটা থেকে আদিটা বাদ দিছি, লাস্টের যে বেগ সেটা থেকে শুরুর বেগ বাদ দিলে যেটা পাবো সেটাই তো বেগের পরিবর্তন, তাই না? তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারবো দেখো তো, এই বেগের পরিবর্তন হয় যদি টি সময়ে বেগের পরিবর্তন লিখতেছি দেখো টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন কি, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন কি ভি মাইনাস ইউ বাই টি। এটুকু বুঝতে পারছো কিনা বলো তো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। কারণ ভাই বলতে পারো যে 1 সেকেন্ড আসলে করতে আসলো, এই যে হার বলছে কোনো কিছুর হার যদি আমরা বের করতে চাই তাহলে একক সময়ে আমরা বের করি না, একক সময়ে যতটুকু কাজ সে করতে পারে কিংবা একক সময়ে যতটুকু যাইতে পারে বা একক সময়ে যা কিছু হয় সেটাই তো তার হার, তাই না? সো যেহেতু সংজ্ঞায় বলা আছে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তার মানে বেগের পরিবর্তন টি সময়ে ভি মাইনাস ইউ, তাহলে হার যেহেতু বলছে এই জন্য আমরা 1 সেকেন্ড সময়ে যতটুকু বেগের পরিবর্তন হয় সেটাই আমরা বের করব। তাহলে এই 1 সেকেন্ডে পরিবর্তন হয় ভি মাইনাস ইউ বাই টি, এই ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে আসলে তোমার ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় কারণ ত্বরণ হচ্ছে ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনের প্রথম শব্দ হচ্ছে এ, এই জন্য ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো, ত্বরণ জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝতে পারো ভালো, তাহলে এটা বুঝতে পারছো আশা করছি। তাহলে আমরা এই জায়গায় লিখি ত্বরণ এ সমান সমান আমরা কি পাইলাম ভি মাইনাস ইউ বাই টি। বুঝতে পারছো? এখন আমরা পড়বো হচ্ছে ত্বরণের একক। একক আসলে কিভাবে বের করতে পারি দেখো তো, ত্বরণ এ সমান সমান আমরা কি পাইছি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে উপরে কি, উপরে তো বেগ পরিবর্তন হোক আর যাই হোক উপরে তো বেগ, নিচে হচ্ছে সময়। তাহলে ব্যাগের একক একটু আগে আমরা দেখছি কি, ব্যাগের একক মিটার পার সেকেন্ড, আর নিচে আছে হচ্ছে সময়ের একক আরো একটা সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডের মানে হচ্ছে কি জানো, এই পার সেকেন্ডের মানে হচ্ছে, এই মিটার পার সেকেন্ডের মানে হচ্ছে উপরে মিটার নিচে সেকেন্ড, এটাকেই ওইভাবে লিখছি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মিটার নিচে কি সেকেন্ড স্কয়ার হয়ে যাবে না, এই সেকেন্ড নিচে নেমে যাবে, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারবো মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি এই পার সেকেন্ড স্কয়ার উঠাই দেই তাহলে আমরা এটাকেই লিখতে পারবো হচ্ছে ms ইনভার্স 2। এটা হচ্ছে একক, মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা ms ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণের একক। এই জিনিসটা মাথায় রাখবা, ত্বরণের একক আমরা পাইলাম, ত্বরণের সমীকরণটাও আমরা পেলাম। ঠিক আছে, ত্বরণের এককও পেলাম, ত্বরণের সমীকরণও পেলাম। আচ্ছা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভরবেগ। এবার পড়বো হচ্ছে আমরা ভরবেগ। আচ্ছা আরেকবার বলতেছি দেখো, আরেকবার বলতেছি, মনে করো ত্বরণ কি জিনিস, আসলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন কি, আমরা আদিবেগ ধরে নিছি ইউ, আদিবেগ ইউ মানে কি,
আদিবেগ ইউ মানে হচ্ছে কোনো কিছু একটা চলতে শুরু করার মুহূর্তে যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ। অথবা মনে করো তুমি একটা সাইকেল দেখতেছো চলতেছে, তুমি শুরুতে যে বেগে দেখতে শুরু করলা সেটা হচ্ছে তার আদিবেগ। যে বেগে তুমি তাকে দেখছো শুরু করছে চলতে সেটা হচ্ছে আদিবেগ। আর মনে করো 5 সেকেন্ড পরে তুমি বেগ বের করবা, তাহলে 5 সেকেন্ড পরে তার যেই বেগ সেটা হচ্ছে তার শেষ বেগ। বুঝতে পারছো, আদিবেগ এবং শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তনটা কত? আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী যেই পরিবর্তনটা সেটাই তো, তাই না? তাহলে শেষ থেকে আদিটা বাদ দিব যেহেতু বেগের পরিবর্তন বের করতে বলছে, তাই না? ধরো তোমার কাছে 10 টাকা আছে, একটু পরে তোমার কাছে হচ্ছে 50 টাকা চলে আসছে কোথাও থেকে, তাহলে তোমার কাছে টাকার পরিবর্তন কত? 50 মাইনাস 40, পরেরটা থেকে আগেরটা বাদ। তাহলে সেম ভাবে বেগের পরিবর্তন শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিছি, আমরা পাইছি হচ্ছে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে এই জায়গায় লিখলাম যে টি সময়ে বেগের পরিবর্তন। দেখো আমি তো জানি না সে কত সময় পর আমি তার শেষ বেগ বের করব, সেটা তো আমি জানি না কত সময় পর আমি শেষ বেগ সেখানে ভি ধরছি, মনে করি আমি টি সময় পর ধরছি। তাহলে টি সময়ে তার বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ হচ্ছে টি সময়ে বেগের পরিবর্তন। টি মানে হচ্ছে যে কোনো সময়, এই জন্য আমরা টি ধরে নিছি। তাহলে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন কত? ঐকিক নিয়ম ভি মাইনাস ইউ বাই টি। ঐকিক নিয়মে আমরা ভাগ করে দিছি ভি মাইনাস ইউ বাই টি। এটা সমান সমান হচ্ছে কি? ত্বরণ, যেহেতু বলছে বেগের পরিবর্তনের হার। আর হার মানে কি? হার মানেই কিন্তু হচ্ছে ভাইয়া, হার মানে কি? হার মানে হচ্ছে 1 সেকেন্ড। কোনো কিছুর হার বের করতে হলে আমরা একক সময়ে আমরা যেটা পাবো সেটাই, একক এককে, এক এককে যা বের করি সেটাই হচ্ছে হার। তার মানে হার হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আর এই ভি মাইনাস ইউ বাই টিকেই আমরা ত্বরণ বলি। এটা হচ্ছে ত্বরণের সমীকরণ, এটা মাথায় রাখবা। আর এটা হচ্ছে ত্বরণের একক। এটা কিভাবে বের করলাম? দেখো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে আলটিমেটলি তো এটা একটা ব্যাগই, তাই না? পরিবর্তন হয়ে যায় আসুক সেটাও তো ব্যাগ। আর নিচে আছে সময়, তার মানে ব্যাগের একক একটু আগে আমরা বের করে শিখছি। ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দেখো কি রকম, এই যে মিটার পার সেকেন্ড। এটা সমান সমান এম এস ইনভার্স 1, এটা সমান সমান হচ্ছে মিটার ভাগ হচ্ছে সেকেন্ড। বুঝতে পারছো? আমরা অনেক সময় লিখি না 1/2 এরকম ভাগ দিয়ে লিখি না? সো এই যে এইটাই, এই যে এটাকে আমি এভাবে ভাগ দিয়ে লিখছি, এটাকে পার মিটার পার সেকেন্ড বলা হয়, পার হিসাবে আলো। এটা এই যে আমি লিখে দিচ্ছি মিটার পার সেকেন্ড। সো এটাকে আমি কি বলবো? মিটার পার সেকেন্ড। এই পার শব্দ যদি উঠাই দেই, যদি এই জায়গায় ভাগ চিহ্নটা আমি না দেই তাহলে সেটা ইনভার্স হয়ে যাবে। নিচে এটার পাওয়ার 1 ছিল, যখন আমি ভাগ চিহ্নটা দিব না তখন এটার পাওয়ারটা -1 হয়ে যাবে। ঠিক আছে? এক্ষেত্রে দেখা সেম, এই যে মিটার পার সেকেন্ড, এই যে মিটার, নিচে সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড গুণ হয়ে গেল সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, যখন আমি পার চিহ্নটা উঠাই দিব না তখন সেটা স্কয়ারটা -2 হয়ে যাবে। যখন -2 হয়ে যায় সেটাকে আমরা ইনভার্স 2 বলি, মিটার ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? মিটার সেকেন্ড ইনভার্স 2, আশা করি বুঝতে পারছো। এবার তাহলে আমরা পড়বো হচ্ছে কোনো বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। এবার আমরা ভরবেগ পড়বো। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। খুবই সোজা হিসাব। ভরবেগ, ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে মোমেন্টাম। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো ভরবেগ হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ পি সমান সমান হচ্ছে কি? ভর গুণ বেগ। ভর এবং বেগের যে গুণফল সেটাকেই ভরবেগ বলা হয়। বুঝতে পারলা? এখন এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা একটু আগে কি বললাম? আদিবেগ। আদিবেগ মানে ইউ। ইউ কি? ইউ হচ্ছে আদিবেগ। তাহলে ভর এবং আদিবেগের যে গুণফল সেটা আদি ভরবেগ না? তাহলে কি আমি এই জায়গায় লিখতে পারি না আদি ভরবেগ? দেখো তো, আদি ভরবেগ সমান কি? এম ইন্টু আদিবেগ। আদিবেগ কি? ইউ। তাহলে আদিবেগকে ভর দ্বারা গুণ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ কি বলতো? শেষ ভরবেগ সমান সমান এম ভি না? কারণ ভি কি? ভি হচ্ছে শেষ বেগ। আমরা এটা ধরে নিছি, ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে আদি বেগ। সো যেহেতু ধরে নিছি দুইটা অক্ষর আমরা ধরে নিছি, ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ। সো আদির সাথে এম গুণ করলে আদি ভরবেগ, শেষের সাথে এম গুণ করলে শেষ ভরবেগ। এটা কেন লিখছি? এখন আমরা ভরবেগের পরিবর্তনটা এখান থেকে বের করব। তাহলে সুতরাং ভরবেগের পরিবর্তন আমরা কি পাবো এই জায়গায়? ভরবেগের পরিবর্তন যেটা পাবো সেটা হচ্ছে এম ভি মাইনাস এম। আগের মতোই, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, আগের মতোই লিখলাম। কিন্তু আগে যেরকম বেগের পরিবর্তন বের করছিলাম এখনো সেরকম ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ। এটা আমরা কেন বের করছি? এটা বের করছি কারণ এটা তোমার হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আমি যখন তোমাকে পড়াবো তখন এই জিনিসটা তোমার লাগবে, ভরবেগের পরিবর্তনটা তোমার লাগবে তখন। ঠিক আছে? এইটুকু বুঝতে পারছো? ভরবেগ আশা করি সবাই বুঝতে পারছো, এটা না বোঝার কিছুই নাই। ভরবেগ সবাই বুঝতে পারছো, তাই? সো তুমি যদি ভরবেগ বুঝতে পারো তাহলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড কি?
নেক্সট স্লাইড হচ্ছে গতির দ্বিতীয় সূত্র। তুমি তার আগে বলো ভরবেগটা তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ভরবেগ যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে গতির দ্বিতীয় সূত্র আমরা পড়তে শুরু করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখো কি বলছে গতির দ্বিতীয় সূত্রে, কি বলছে দেখো তো, কোনো বস্তুর ভরবেগ, এই যে ভরবেগের পরিবর্তন, প্রথমেই ভরবেগের পরিবর্তন, এই জন্য আমরা আগেই ভরবেগের পরিবর্তনটা পড়ে নিছি। কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেই দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। বল যেই দিকে ক্রিয়া করে, বলের তো একটা দিক আছে। বলের দিক কি, মনে করো আমি ওই দিকে যাচ্ছি তাহলে আমার বলের দিক ওটা, আমি এই দিকে যাচ্ছি বলের দিক এটা, সামনে গেলে বলের দিক সামনে, বলের তো একটা দিক আছে। সো বলের যেটা দিক ভরবেগের পরিবর্তনের দিকেও সেম। তাহলে দেখো প্রথমে কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার, আমাদের হারটা আগে বের করতে হবে। আমরা একটু আগে কি দেখছি, ভরবেগের পরিবর্তন দেখছি, সেটা কত সময়ে, এখন সময় তো আমি জানি না, কত সময়ে আদি ভরবেগ শেষ ভাগের ভরবেগের পরিবর্তন আমি বের করছি সেটা তো আমি জানি না। সেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, যে কোনো কিছু হইতে পারে। সো যেহেতু আমি সেটা জানি না, সো আমি ধরে নিব সেটা টি সময়ে ভরবেগের পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় দেখো তো, টি সময়ে ভরবেগের পরিবর্তন, কি লিখতে পারবো, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। আমরা একটু আগে দেখলাম, আগের স্লাইডে কি দেখলাম দেখো তো, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, তার মানে এটা কত সময়ে, টি সময়ে। এখন যেহেতু হার বলছে, হার বললে আমরা কি বের করব, 1 সেকেন্ডে। হার বললেই কি বের করব, 1 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তন কি দেখো তো, ভরবেগের পরিবর্তন মানে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঐকিক নিয়ম করছি আমরা ঐকিক নিয়মে ভাগ করে দিছি। 1 সেকেন্ড বের করতে গেলে কি হয়, যত সেকেন্ড টোটাল তত দিয়ে ভাগ করতে হয়, আমি সেটাই করলাম, এই জায়গায় ভাগ করে দিছি। আসলে কত সেকেন্ড, সরি 1 সেকেন্ডে কতটুকু সেটা পেয়ে গেছি। এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। এটা কি ভাইয়া, এটা কি, এটা হচ্ছে হার, পরিবর্তনের হার। এটা হচ্ছে কি পরিবর্তনের হার। তাহলে এখন কি বলছে দেখো তো, ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল আসলে কত, তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ। প্রযুক্ত বলকে মনে রাখবা সব সময়, প্রযুক্ত বল, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। কেন, বল মানে হচ্ছে ফোর্স, তাহলে এই ফোর্সের এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্সের এফ যে, সেই এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। তাহলে আমি এই শর্ত মতে কি লিখতে পারি বলতো, শর্ত মতে কি আমি এটা লিখতে পারি, প্রযুক্ত বল এফ এটা সমানুপাতিক, কিসের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। কি হার আমরা কি বের করছি, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটা কি আমরা বের করছি না, এটা হচ্ছে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। দেখো কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা আমি এটা উল্টায়ও লিখতে পারি, একই কথা, সরি এটা না, এই একই কথা, কিন্তু এটা আমি এই পাশে দেই আর এই পাশে দেই, এবার কিন্তু ঠিক আছে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবার আমরা যেটা করব, এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিব আমি, ভি মাইনাস ইউ এম ইউ, এই পাশে থাকবে টি, এই পাশে যদি উঠাই দেই তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে কে এফ। এটা হচ্ছে সমানুপাতিক একটা ধ্রুবক, যখন তুমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিবা তখন সমানুপাতিক ধ্রুবক একটা বসাইতে হয়। এই জায়গায় আমি কে বসাইলাম, তাহলে এই পাশ থেকে আমি কি করতে পারি বলতো, এম কমন নিতে পারি না, এই পাশ থেকে যদি আমি এম কমন নিই তাহলে ভি মাইনাস ইউ, নিচে থাকতেছে টি, তাই না। এখন এই কে এর মান হচ্ছে ভাইয়া 1, মনে রাখবা কে সমান সমান 1, কারণ এটা আমরা নিউটনের সংজ্ঞা থেকে, 1 নিউটন বলের সংজ্ঞা থেকে পাইছি। কে এর মান হচ্ছে 1, ওটা তোমার লাগবে না, তুমি শুধু জেনে রাখো কে এর মান এই জায়গায় 1 হয়, ওটা লাগবে না, কে সমান সমান 1, এটা তুমি শুধু জেনে রাখো, এটা তোমার কাজে লাগবে না, এটা যারা সায়েন্সে আছে ওদের জানতে হবে, তোমার না জানলেও চলবে। তো এখান থেকে আমি কি করতে পারি দেখো তো, এখান থেকে এবার এই পাশে আমি কি লিখতে পারবো, দেখো এই জিনিসটা, এই এমটাকে আমি কি, এম কে চাইলে আলাদা আকারে এই জায়গায় গুণাকারে লিখতে পারি না, আলাদা করে দেখো তো, এম কে এই জায়গায় আলাদা করে গুণাকারে লিখতে পারবো না, একই তো আছে, আগের লাইন থেকে এই লাইন কমন নিছি, এম কমন নিছি, ভি মাইনাস ইউ বাই টি, একই তো কথা, তাই না। তাহলে এবার আমাকে বলো তো, এই যে এই জিনিসটা সমান সমান কি, ভি মাইনাস ইউ বাই টি সমান সমান আসলে কি, ওটা তোমরা একটু কমেন্টে বলো, খুব দ্রুত বলো যে ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমি কি লিখতে পারবো, একটু বলো তো সবাই, একটু বলো ভি মাইনাস ইউ বাই টি কে আমি কি লিখতে পারবো।
হ্যাঁ হ্যাঁ, এফ ইকুয়ালস টু এম এ, সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। এফ ইকুয়ালস টু এম এ আমরা এই জায়গা থেকে পাবো, আমি তোমাকে একটু ডিটেলসে দেখাচ্ছি। বলছো যে এফ ইকুয়ালস টু এম এর ম্যাথ আছে, হ্যাঁ এটার তোমার ম্যাথ আসবে না, এটা তুমি শুধু জেনে রাখো। আমি এবার তুমি একটু বলো আমাকে যে এই যে এই ভি মাইনাস ইউ বাই টি কে আমি কি লিখতে পারবো বলো তো? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আসলে কি সেটাই তোমাকে আমি বোঝাচ্ছি। তুমি বলো যে এই ভি মাইনাস ইউ বাই টি কে কি লিখতে পারবো, বলো তো কি লিখতে পারবো? একটু দ্রুত বলো কি লিখতে পারবো ভি মাইনাস ইউ বাই টি। একজন বলছে এ এ এ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা কি লিখতে পারবো? এ। এটা সমান সমান কি লিখতে পারবো? এ। এই যে এ, এ মানে কি ত্বরণ, আমরা আগে পড়ছি ত্বরণ, তার মানে এটা সমান সমান এফ, যেহেতু কে এর মান আমরা 1 বসাইছি তাই না, তাহলে এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। এই যে আমরা সূত্রটা পাইলাম, এটাই হচ্ছে তোমাদের বইয়ের মেইন সূত্র, এফ ইকুয়ালস টু এম এ। এটা কিভাবে আসলো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, কিভাবে এই জিনিসটা আসলো, এফ ইকুয়ালস টু এম এ জিনিসটা কিভাবে আসলো। এখন এই জায়গা থেকে লাগবে তোমার একক, বলের একক, একক এককটা তোমাকে দেখাই দিচ্ছি, দেখো একক কি, একক হচ্ছে মিটার। এম, এম মানে কি ভর, ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেজি দ্বারা, তাই না? এই যে কেজি ইনটু এ এর একক কি একটু আগে বের করছি আমরা, মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা সমান সমান হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটাকেই বলা হয় নিউটন। এই জিনিসটাকে আসলে নিউটন কেন বলা হয়? কারণ নিউটন সাহেব যেহেতু এই ফর্মুলা দিয়েছেন, তখন তিনি বলছেন এই জিনিস কেন মানুষ পড়বে, আমার নামে পড়বে, এই জন্য তিনি নিউটন দিয়ে দিয়েছেন। তো এটাকে মনে রাখবা, এই দুইটাই হচ্ছে একক। একক তোমার লাগবে হচ্ছে এটা, তোমার ওটা লাগবে না উপরেরটা, তোমার এটা লাগবে, তবে মনে রাখবা যদি কখনো এমসিকিউতে দিয়ে দেয় তাহলে ওটা লাগতে পারে, কিন্তু একক লাগবে এটা, নিউটনের বলের একক নিউটন। এই জিনিসটা শুধু মনে রাখবা, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, বুঝতে পারলা? বোঝা গেল? আচ্ছা, এই জায়গা থেকে আরেকটা জিনিস আসতে পারে তোমার, সেটা হচ্ছে এই সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায়। প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। এটা তুমি শুধু জেনে রাখো যদি কখনো এমসিকিউতে চলে আসে। এই জন্য এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার, আশা করছি সবার এটুকু ক্লিয়ার। আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে পড়বো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। তার আগে তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করে নাই, তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, লাইভটা কি করবা? শেয়ার করবা, শেয়ার। সবাই আরেকবার একটু শেয়ার করে দাও তো, আরেকবার একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই আরেকবার একটু শেয়ার করে দাও। জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ, এটুকু ক্লিয়ার হলে তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং আবার একটু মেনশন করে দাও তাদের, আবার একটু মেনশন করে দাও। তোমাদের উপস্থিতি খুবই কমে গেছে আমাদের ক্লাসগুলোতে, তোমরা কি এই ক্লাসগুলো আর চাও না নাকি বলো তো? বলো, ক্লাসগুলো কি চাও না তোমরা? এই ফ্রি ক্লাসগুলো কি তোমরা চাও না? না চাইলে তো আমাদের এই ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। তোমরা যদি এই ক্লাসগুলো না চাও তাহলে তো নেওয়ার দরকার নাই। তোমরা একটু জানাও তোমরা কি ক্লাসগুলো চাও কিনা, তোমাদের ক্লাসগুলো আসলে ভালো লাগে কিনা বলো তো? ক্লাসগুলো কি তোমাদের ভালো লাগতেছে কিনা বলো তো? বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও বলো। উপমা শেয়ার ডান, চাই অনেক শিকদার চাই। চাইলে তাহলে রেগুলার ক্লাস কেন করো না তোমরা? উপস্থিতি কেন কমতেছে বলতে পারো? আচ্ছা, যাই হোক, শেয়ার ডান, হ্যাঁ ভালো লাগে রোদেলা ইসলাম। আচ্ছা, ভালো লাগলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং তোমার বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবা আমাদের এই কোর্সের ব্যাপারে। আমরা আশা করছি তোমাদের জন্য যেহেতু আমরা এত কিছু করতেছি, তোমরা আমাদের জন্য একটু কিছু করো, তাই না? সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা আমাদের এই ক্লাসগুলোর ব্যাপারে, এই ফ্রি কোর্সের ব্যাপারে অ্যাটলিস্ট তোমরা শেয়ার করে দিবা। আর তোমরা তো জানো যে আমাদের হচ্ছে একটা কোর্স সামনে আসতেছে, সেটা হচ্ছে ড্রিম এ প্লাস কোর্স ড্রিম এ প্লাস। এই ড্রিম এ প্লাস কোর্সে তোমরা আশা করতেছি যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা এই জায়গায় ভর্তি হইতে পারো। কেন ভর্তি হইতে পারো? এই জায়গায় তোমরা পাবা সাজেশন। সাজেশন হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যে অনেক বেশি পড়ে সে কিন্তু ভালো করতে পারে না, সে হয়তো বা জানে কিছু কিন্তু সে পরীক্ষায় ভালো করতে পারে না। অনেক বেশি পড়া আর পরীক্ষায় ভালো করা দুইটা কিন্তু দুই জিনিস। আমি তোমাকে বলি, দেখো আমি কিন্তু অনেক বেশি পড়ি নেই। আমার আমার এমন এক বন্ধু আছিল, আমার পাশেই রুমে থাকতো, সে হচ্ছে আমি দেখতাম আমি যদি
4 ঘন্টা পড়তাম, সে 8 ঘন্টা পড়তো, মানে আমার চাইতে মিনিমাম 4-5 ঘন্টা বেশি পড়তো সে প্রতিদিন, কিন্তু সে আজ কোনো জায়গায় চান্স পায় না। তো বেশি পড়লেই যে তুমি ভালো করতে পারবা ব্যাপারটা এরকম না। তোমার ভালো করার জন্য প্রয়োজন হচ্ছে এইটুকু বুঝতে পারা যে প্রশ্ন কোথায় থেকে আসবে, তোমাকে কোন জিনিসটা পড়তে হবে আর কোন জিনিসটা তোমাকে স্কিপ করতে হবে। যদি তুমি এইটা বুঝতে পারো তোমার কোন জিনিসটা স্কিপ করতে হবে, তাহলেই কিন্তু কেবল তুমি হচ্ছে কি ভালো রেজাল্ট করতে পারবা। অনেক বেশি পড়ার চাইতে স্মার্ট ওয়েতে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলা? তুমি যদি স্মার্ট ওয়েতে না পড়তে পারো, গদ বাঁধা সবকিছু পড়ে যাচ্ছ, হ্যাঁ সবকিছু তোমার পড়তে হবে সেটা জানার জন্য, কিন্তু পরীক্ষার জন্য না। পরীক্ষার সময় যদি তুমি সবকিছু পড়তে থাকো, তাহলে তোমার ব্রেইনের তো হচ্ছে একটা লিমিট আছে, নেয়ার তো একটা লিমিট আছে, মনে রাখার একটা লিমিট আছে। তো তুমি যদি সেই লিমিট কেউ ক্রস করে যাও, তখন তো আসলে আলটিমেটলি লাভ নাই, সবকিছু সে মাথায় রাখতে পারবে না। সো তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা স্কিপ করতে হবে, এর জন্য একটা গাইডলাইন প্রয়োজন। সো আমরা হচ্ছে জিম্যাপ প্লাস যে কোর্স, সেই জায়গায় সবচাইতে বেশি গুরুত্ব যে জিনিসটা দিব, সেটা হচ্ছে তোমাকে কোন জিনিসটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি কি করতে হবে শেষ মুহূর্তে, সেই জিনিসটা তোমাকে গুছাই দেবো। এই জায়গায় দেখো ভাইয়া, যারা তোমার ক্লাস নিচ্ছে সবাই হচ্ছে কিন্তু তোমার হচ্ছে এই এসএসসি এইচএসসি দুই জায়গায় এ প্লাস পাওয়া স্টুডেন্ট। সো তারা আসলে জানে যে কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যায়। আর এ প্লাস পাইতে হলে তোমাকে একটা সঠিক গাইডলাইন ফলো করতে হবে, একটা প্রপার সাজেশন তোমার দরকার। সেই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়ালেখা করো, তাহলে তোমার অবশ্যই অবশ্যই এ প্লাস আসবে। সো তোমরা যারা এ প্লাস পাইতে চাও আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে চাইলে তোমরা সেই জায়গায় ভর্তি হইতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এবার পড়ায় ফিরবো, আমরা পড়াশোনায় ফিরবো। রোদেলা ভাইয়া, আমি তো আপনাদের ক্লাস দেখার পর থেকে পড়তেছি। হ্যাঁ ধন্যবাদ তোমাকে, তুমি রেগুলার ক্লাস করতে থাকো, আশা করছি তোমার ভালো কিছু হবে এবং তুমি এ প্লাস পাবা। তুমি এভাবে রেগুলার ক্লাস করতে থাকলে, আগে যদি কিছু নাও পড়া থাকে, আমরা একদম বেসিক থেকে পড়াচ্ছি, সো তুমি এ প্লাস অবশ্যই পাবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল কি, প্রতিক্রিয়া বল কি, এটার একটা বৈশিষ্ট্যটা আমি লিখে দিই, তাহলে তোমরা বুঝে যাবা। ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্যটা আমি একটু লিখে দিচ্ছি, দেখো কি লিখলাম। বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে বলবো হচ্ছে দুইটা বলই সমান, দুইটা সমান বল। সমান বল মানে একটা আরেকটা সমান। ঠিক আছে? দিক বিপরীত, এদের দিক হচ্ছে বিপরীত, দিক হচ্ছে বিপরীত। তারপরে যে জিনিসটা তোমায় মনে রাখতে হবে, একই সময় ক্রিয়াশীল, একই সময়ে একই সময়ে ক্রিয়াশীল, দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। দেখো এই চারটা বৈশিষ্ট্য যদি তোমার জানা থাকে, তাহলেই তোমার চলবে, আর কিছু লাগবে না। কি, বল দুইটা সমান, এগুলো এমসিকিউতে কিন্তু আসে, এমসিকিউতে আসে যে কি বল দুইটা সমান, দুইটা বিপরীতমুখী। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বিপরীতমুখী। মনে করো আমি যদি এই জায়গায় একটা ঘুষি দিই, এই জায়গায় যদি একটা ঘুষি দিই, তাহলে কি আমি একটা হাতে ব্যথা পাবো? কিংবা তুমি যদি দেয়ালে একটা ঘুষি দিয়ে দেখতে পারো তুমি হাতে ব্যথা পাচ্ছ। এখন তোমার মনে প্রশ্ন জাগে না যে আমি তো দেয়ালে ঘুষি দিচ্ছি, ব্যথা পাওয়ার কথা দেয়ালের, আমি কেন ব্যথা পাচ্ছি? আমি কেন ব্যথা পাই? কারণ আমি যেই বলে দেয়ালকে ঘুষি দিচ্ছি, দেয়ালও ঠিক সেই বলটা আমার হাতের উপর প্রয়োগ করতেছে। এই জন্য দেয়ালের তো অনুভূতি নাই, বিদায় সেই ঘুষি দেওয়ার পরেও ব্যথা পাচ্ছে না। আমার যেহেতু অনুভূতি আছে, এই জন্য আমি একই পরিমাণ বল অনুভূত করার পরে হচ্ছে কিন্তু এই ব্যথাটা আমি পাচ্ছি। মনে করো তুমি একটা দেয়ালে বল ছুঁড়ে মারলা, এখন বল ছুঁড়ে মারার পর সেটা ফিরে আসে কেন? সেম একই কথা, সে তুমি যেটা ছুঁড়ে মারলা সেটা হচ্ছে তুমি ক্রিয়াশীল বল তাকে দিলা, এবং দেয়াল যেটা দিল সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল তোমাকে দিল। বুঝতে পারলা? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, দুইটা সমান বল, এদের দিক বিপরীত, আমি এদিকে দিলে সে উল্টো দিকে দিবে, দিক বিপরীত। ঠিক আছে? আবার এটাও হতে পারে, এমন আসতে পারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এই বিপরীতের মানে হচ্ছে লম্ব, একটা আরেকটার লম্ব। ঠিক আছে? লম্ব মানে কি, যে বরাবর দিচ্ছ সেই বরাবর ফিরে আসতেছে, এই জন্য একটা আরেকটা লম্ব, লম্ব বরাবর ক্রিয়াশীল, একই সময়ে ক্রিয়াশীল। মানে তুমি যতক্ষণ ধরে এই বলটা দিবা, সে ঠিক ততক্ষণ ধরেই দিবে। তুমি যদি ওই হাতটা তোমার এখান থেকে সরাই না, আমি এই জায়গায় ঘুষি দিচ্ছি একটা, দেখো আমি যদি এবার হাতটাকে সরাই নেই, তার মানে কিন্তু এই জায়গায় আর বলটা ক্রিয়াশীল না। যতক্ষণ পর্যন্ত ঘুষিটা ছিল ততক্ষণই ক্রিয়াশীল, মানে একই সময় পর্যন্ত দুইটা বল ক্রিয়াশীল থাকবে।
দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, এটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো এই জিনিসটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ কেন, কারণ এটা সবচাইতে বেশি আসে, এই জিনিসটা সবচাইতে বেশি আসে তোমার পরীক্ষায়, এই জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটাকে মাথায় রাখবা। দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, অনেকে মনে করে একই বস্তুর উপর, না, আমি যে ঘুষি দিচ্ছি, বোর্ড একটা বস্তু, আমার হাত আরেকটা বস্তু, তো দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল না, এই চারটা জিনিস মনে রাখবা, তাহলেই আশা করি হয়ে যাবে তোমার এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল নিয়ে আর কিছু জানা লাগবে না। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। এরপরে আমরা পড়বো হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের জায়গায় কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। আমরা তো এটাই এতক্ষণ বললাম না, আমি যদি এই জায়গায় ঘুষি দিই, সেও একটা বল দিবে, দুইটা একই সমান এবং বিপরীতমুখী। সো এই জিনিসগুলো এই জায়গায় বলছে নিউটন সাহেব, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত সমান মানের, প্রত্যেক ক্রিয়ারই সমান মানের কিন্তু বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল থাকে। তো তুমি যদি নিউটনের আগে জন্মগ্রহণ করতে, তুমি এই জিনিসগুলো আবিষ্কার করতে পারতো না? খুবই ইজি, কিন্তু খুবই ইজি। নিউটন সাহেব আগে বলে ফেলছে, এই জন্য সে আগে আবিষ্কার করে ফেলছে। তোমার ভাগ্য খারাপ, তুমি তারপরে জন্মগ্রহণ করছো। আগে জন্মগ্রহণ করলে তোমার মাথায় আসলে তুমি এগুলা লিখতে পারতা, কিন্তু তুমি এই কাজটা করতে না। কেন করতে না? তুমি বলতো এটা তো সবাই জানে, আমি কেন আবিষ্কার করবো? কিন্তু নিউটন সাহেব এটা করে না, নিজের কৃতিত্ব নেওয়ার জন্য তিনি আবিষ্কার করছে। কি করছে? প্রত্যেক ক্রিয়ারই সমান মানের, মান সমান কিন্তু বিপরীতমুখী বল প্রতিক্রিয়া বল থাকে। এই জায়গায় কেন বলছে জানো? মানের এবং দিক আলাদা করে কেন উল্লেখ করছে জানো? কারণ হচ্ছে দুইটা ভেক্টর রাশি, ব্যাক একটা ভেক্টর রাশি, এই জন্য আলাদা করে উল্লেখ করছে। ওই জিনিস বল একটা ভেক্টর রাশি, ওই জিনিস তোমার জানতে হবে না। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত মানে প্রতিক্রিয়া বল থাকে, এটা তো আমরা দেখলামই, এটা তো কেবলই দেখলাম, তাই না? সো এই জিনিসটা কি পড়াবো, বুঝলাই তো? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত মানে এটা উদাহরণ লাগবে, তোমার কিছু উদাহরণ লাগবে। উদাহরণ মানে হচ্ছে, প্রথম উদাহরণ হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া, মাটির উপর হাঁটা, এগুলো হচ্ছে উদাহরণ। নৌকা থেকে যখন আমি লাফ দেই, তখন আমি সামনের দিকে যাই, নৌকাও কিন্তু পিছনের দিকে যায়। তার মানে নৌকা আমাকে একটা বল দেয়, আমি নৌকাকে আরেকটা বল দিচ্ছি, এই জন্য আমি নৌকা থেকে লাফ দিয়ে পড়তে পারতেছি। এবং আমি যখন হাঁটি সামনের দিকে, আমি মাটিকে একটা বল দিই, মাটিও ঠিক বিপরীতমুখী আমাকে একটা বল দেয়। তো এই জিনিসগুলো মনে রাখবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না এই জায়গা থেকে। আচ্ছা, এরপরে কি পড়বো আমরা? এরপরে হচ্ছে চারটি মৌলিক বল পড়বো আমরা। মূলত চারটি মৌলিক বলের জায়গায় ছিল না, এই জায়গায় লেখা ছিল হচ্ছে মৌলিক বল, সেটা চারটি কেমনে হয়ে গেল আই ডোন্ট নো, হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মৌলিক বল 4 প্রকার। মৌলিক বল মানে কি? যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল না এবং অন্যান্য বলগুলো এই 4টা বল থেকে উৎপত্তি হয়েছে, তাদেরকে হচ্ছে মৌলিক বল বলা হয়। মৌলিক বল কি কি? মহাকর্ষ বল, মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ বল নিয়ে একটু পড়াশোনা করি আমরা। মহাকর্ষ বল মনে রাখবা আকর্ষণ ধর্মী, পাল্লা অসীম। পাল্লা অসীম মানে কি জানো? পাল্লা জিনিসটা আসলে কি? পাল্লা জিনিস হচ্ছে সে কত দূর পর্যন্ত ক্রিয়াশীল, একটা বল কত দূর পর্যন্ত ক্রিয়াশীল, কিংবা তার প্রভাব আসলে কতটুকু দূর পর্যন্ত সে খাটাইতে পারে। মনে করো তোমার এলাকায় তোমার একটা প্রভাব আছে, অন্য এলাকায় নাই, তার মানে তোমার পাল্লা হচ্ছে তোমার এলাকার যেই আয়তন বা তোমার এলাকার যে ডিস্টেন্স সেইটুকু, অন্য এলাকায় নাই মানে তোমার পাল্লা কম, শুধু তোমার এলাকায়। এই মহাকর্ষ বলের পাল্লা সব জায়গায় আছে, সে মহাকর্ষ বল সব জায়গায় ক্রিয়াশীল, এই জন্য এর পাল্লা হচ্ছে অসীম, সে অসীম দূরত্ব পর্যন্ত তার প্রভাব রাখতে পারে। ঠিক আছে, তার পাল্লা হচ্ছে অসীম। এটা হচ্ছে চমকপ্রদ বল বলা হয়, চমকপ্রদ বল, এই বলটাকে চমকপ্রদ বল বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এই মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু আমরা হচ্ছে তোমার ওজন অনুভব করি। মহাকর্ষ বল মানে কি? মানে হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ বল। মনে করো আমার এবং তোমার মধ্যে যে আকর্ষণ, তুমি দূরে থাকলেও তোমার এবং আমার মধ্যে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলটাই হয়ে যায় মধ্যাকর্ষ বল বা অভিকর্ষ বল হয়ে যায় কখন জানো? অভিকর্ষ বল হয়ে যায় যখন একটা বস্তু পৃথিবী
প্লাস অন্য কিছু, পৃথিবী প্লাস অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। মানে মহাকর্ষরই একটা রূপ হচ্ছে অভিকর্ষ, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে একটা বস্তু ফিক্সড, সেটা হচ্ছে পৃথিবী। আমার এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ, আমার এবং তোমার মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। বুঝতে পারছো? এটাই ডিফারেন্স মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সবচাইতে দুর্বল বল, এটাকে বলা হয় সবচেয়ে দুর্বল, সবচাইতে দুর্বল বল হচ্ছে এই মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে হচ্ছে তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বল প্রথমে মনে রাখবা এটা হচ্ছে আকর্ষণ, আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন জানো? বাকি যে তিনটা বল আছে, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ওই তিনটা বল আকর্ষণ ধর্মী। কেবলমাত্র এই তাড়িৎচুম্বক বল হচ্ছে আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের ধর্মই প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দুর্বল, সবল নিউক্লিয় বলের চাইতে কম শক্তিশালী, কিন্তু দুর্বল নিউক্লিয় বলের চাইতে বেশি শক্তিশালী। এটা কখন ক্রিয়াশীল হয়? এটা হচ্ছে দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ, মানে চার্জের কারণে যে আকর্ষণ বিকর্ষণটা হয়, সেটাই হচ্ছে মূলত তাড়িৎচুম্বক বল। মনে করো আমি যদি একটা কাপড়কে মাথায় ঘষি, ওলের কাপড় মাথায় ঘষি, কিংবা মনে করো যে একটা কলম, কলম তো আছে তোমার, তাই না? বল পেন কলম তো আছে, ওই কলমকে তুমি মাথায় ভাবে ঘষবা, মাথায় ঘষার পর একটা কাগজের টুকরা নিবা, নিয়ে ওটার সাথে এটা এভাবে লাগাই দিবা, দেখবে কাগজের টুকরাটা সেই কলমে আটকে আছে। এটাই হচ্ছে মূলত এই তাড়িৎচুম্বক বলের কারণে হয়। কারণ কি? কারণ হচ্ছে ওই যে তুমি মাথায় ঘষলা, সেই কলমের মধ্যে তোমার একটা হচ্ছে এক ধরনের চার্জ সঞ্চয় হয়েছে, তোমার চুল থেকে এক ধরনের চার্জ সেই জায়গায় গেছে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে সে কাগজটাকে আটকে রাখতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটুকু বুঝতে পারলাম। তারপর মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? সরি, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে সবচাইতে শক্তিশালী বল, তার পাল্লা হচ্ছে সবচাইতে কম। সবচাইতে শক্তিশালী বিধায় কিন্তু তার পাল্লাটা সবচাইতে কম। কেন কম? কারণ হচ্ছে ধরো এতটুকু জায়গার মধ্যে আমি এবং তুমি এই জায়গায়, আমাদের মধ্যে যে আকর্ষণ, তুমি অনেক দূরে, আকর্ষণ কিন্তু কম। মানে তোমাকে আমি ধরো যে এইটুকু দূরে থাকলে যেইভাবে তোমার উপর আমার প্রভাবটা খাটাইতে পারবো, তুমি যদি অনেক দূরে থাকো তখন কিন্তু এটা সম্ভব না। তার জন্য সবল নিউক্লিয় বলের তার শক্তি যেরকম অনেক বেশি, একই কারণে তার পাল্লা অনেক কম। পাল্লা অনেক কম বিধায় তার শক্তিটা অনেক বেশি। বুঝতে পারছো? আচ্ছা, এটুকু এই জায়গায় লিখে দিছি। বাকি যেটা আছে, বাকি যে জিনিসটা, এটা পুরোটা এই জায়গায় একটা তোমার কি বলে একটা চার্টের মধ্যে তোমার কাছে আমি পৌঁছাই দিচ্ছি, বা তোমার সামনে এটা প্রেজেন্ট করলাম একটা চার্টের মধ্যে, যেন তোমার পড়তে সুবিধা হয়। জায়গা থেকে তোমার কি কি লাগবে আমি সেটা বলে দিচ্ছি, কি কি লাগবে না সেটা বলে দিচ্ছি। লাগবে কি কি? এইটা লাগবে তোমার, এই জিনিসটা লাগবে। দেখো, সবল নিউক্লিয় বল কি? প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে রাখে একটা পরমাণুর মধ্যে। এই সবল নিউক্লিয় বলের কারণেই কিন্তু দেখো, এই সবল নিউক্লিয় বলের কারণেই হচ্ছে সূর্য থেকে তাপ উৎপন্ন হয়। সবল নিউক্লিয় বলের কারণে সূর্য থেকে তাপ উৎপন্ন হয়। একই সাথে এই সবল নিউক্লিয় বলের কারণেই কিন্তু অ্যাটম বম তৈরি হয়েছে। এই সবল নিউক্লিয় বল ফর্মুলাকে ইউজ করে অ্যাটম বম তৈরি করা হয়েছে। মানে অ্যাটম বম বা পারমাণবিক বোমা, অ্যাটম বোমা এই সবল নিউক্লিয় বলের উপর নির্ভরশীল। আচ্ছা, ঠিক আছে। তাড়িৎ চৌম্বক বল, আচ্ছা এটা বানানটা ভুল আছে, তড়িৎ চৌম্বক, এটা তো বুঝে নিও তোমরা। তাড়িৎ চৌম্বক বল হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে রাখে, পরমাণু গঠন করে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা তোমার বইয়েও আছে। ঠিক আছে, কিন্তু এই চারটা না, এই চারটা হলে কি হবে? তুমি এক নজর দেখলেই সবটা বুঝতে পারবে, এক নজর দেখলেই তুমি পুরো জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী। নিউক্লিয় বিটা ক্ষয় মানে কি? এই জিনিস তোমার বুঝতে হবে না, শুধু বলে দেই নিউক্লিয় বিটা ক্ষয় মানে হচ্ছে একটা নিউক্লিয়াসকে ভেঙে আর অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করা যায়, সে তখন এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়, সেটাই বিটা ক্ষয়। অত জিনিস বুঝতে হবে না, তুমি শুধু মনে রাখবা নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী। মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্র করে গ্যালাক্সি গঠন করে। মহাকর্ষ বল, গ্যালাক্সি গঠিত হয়েছে কিসের জন্য? মহাকর্ষ বলের জন্য। আমরা নিচের দিকে একটা ওজন অনুভব করি কিসের জন্য? এই মহাকর্ষ বলের জন্য। এই জিনিসগুলো মাথায় রাখবা, বই রিডিং করলে তুমি পেয়ে যাবা। কিন্তু তারপরে ওই জায়গায় দিয়ে দিচ্ছি, দেখো পাল্লা হচ্ছে, এটা পাড়া হয়ে গেছে, এটা তো পাড়া না, এটা হবে কি? পাল্লা। আমি লিখে দিচ্ছি তোমাকে, তোমার কোনো টেনশন নাই, তুমি শুধু পড়বা।
তোমার কাজ হচ্ছে পড়া, আর আমরা বাকিটা তোমাকে গোছাই দিচ্ছি। পাল্লা, পাল্লা কত? 10^5 মিটার। 10^5 মানে কি? এই যে 1/10^15, মানে 10 এর পরে 15টা শূন্য, 1 এর পরে 15টা শূন্য, বুঝতে পারছো? 1 এর পরে 15টা শূন্য দিলে যত বড় একটা সংখ্যা হয় ওটা দিয়ে 1 কে ভাগ করলে যেই দূরত্ব ওইটুকুর মধ্যে এই বলটা ক্রিয়াশীল। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক ছোট একটা মান। এটা তোমার লাগবে, এটা লাগবে, এটা লাগবে। বিটা ক্ষয়ের জানি tan ইনভার্স, আচ্ছা এটা ভুল আছে এই জায়গায়, যেগুলো ভুল আছে আমি তোমাকে সংশোধন করে দিচ্ছি। এটা 16 না, সরি, এটা কি না, এটা 16 হবে না, এটা হবে কত? 18। এটা হবে কত? 18। এটা হচ্ছে 18, tan ইনভার্স 18 মিটার, আর এটা হচ্ছে অসীম, এটাও অসীম। এই জিনিসগুলো তোমার হচ্ছে খুব একটা দরকার নাই, এটা খুব একটা দরকার নাই, এটা খুব একটা দরকার নাই। তবে এটা কি জন্য দরকার, কখনো কখনো চলে আসে যে শক্তির তুলনা, এটার তুলনায় ওটা কত গুণ, তখন আসলে এটার প্রয়োজন আছে। আপাতত এই জিনিস তোমার না জানলেও চলবে। এই দুইটা বক্স তুমি চাইলে স্কিপ করতে পারো, এই দুইটা বক্স তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ চৌম্বক বল, চৌম্বক বল 10^36 গুণ বেশি বেশি শক্তিশালী। এই জিনিসটা তোমার লাগবে, tan ইনভার্স 10^36 গুণ বেশি শক্তিশালী। আচ্ছা, এবার তোমার কাছে চাইতে পারে যে মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় কণ কত গুণ শক্তিশালী, তখন তুমি এটা দিবা আনসার, যদি তুমি মনে রাখতে চাও রাখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে এইগুলা লাগবে, বাহক কণা। এই বাহক কণাটা তোমার লাগবে, সেটা হচ্ছে গ্লুয়ন, ফুটন, WZ বোসন, দুর্বল নিউক্লিয় বলের জন্য গ্রাভিটন হচ্ছে এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি। তারপরে হচ্ছে এটা ফুটন। ঠিক আছে, বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, ল্যাপটপটা আমি একটু চার্জে লাগাই নিচ্ছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখো এটা এটা যদি বুঝতে পারো তোমাকে আমি স্লাইড দিয়ে দিব, তুমি এই জিনিসটা সুন্দর করে খাতায় উঠাই নিবা, সুন্দরভাবে খাতায় উঠাই নিবা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব, হচ্ছে ঘর্ষণ বল। নেক্সট হচ্ছে কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল আসলে কি? ঘর্ষণ বলটা হচ্ছে, মনে করো তোমার হচ্ছে জুতা যে তুমি কিনো, আমরা জুতা কিনি না, জুতা অনেকদিন পরার পরে কি হয়, জুতার তলা ক্ষয় হয়ে যায় না, মানে অনেকটা মসৃণ টাইপ হয়ে যায়। তখন যদি তুমি একটা মাটির রাস্তা দিয়ে হাঁটতে চাও বর্ষাকালে, তখন কিন্তু অনেকগুলা তোমার ধাপ 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 হবে তোমার উপর, অনেক কিছু যাবে, মানে তুমি পড়ে যাবা, হাঁটতে পারবা না। কেন হাঁটতে পারবা না? কারণ তোমার ওই যে জুতার তলা যে পিছলা, সরি, মসৃণ হয়ে গেছে, জুতার যে নিচের জায়গাটা সেটা মসৃণ হয়ে গেছে, রাস্তাও তখন অনেক বেশি পিচ্ছিল থাকে, তো সেই জায়গায় তুমি তার উপর দিয়ে স্লিপ কেটে চলে যাও, মানে কি সেই জায়গায় ঘর্ষণটা নাই। ঘর্ষণ থাকার জন্য কিন্তু জুতার তলা দেখবা যে খাঁচ কাটা থাকে, যেন তোমার ঘর্ষণ উৎপন্ন হয়। তার মানে ঘর্ষণ হচ্ছে একটা বাধা দানকারী বল, মনে রাখবা, ঘর্ষণ বল, ঘর্ষণ বল বাধা দানকারী বল। ঘর্ষণ বল হচ্ছে বাধা দানকারী বল, এর কাজ হচ্ছে বাধা দেয়া, তোমাকে বাধা দেয়া হচ্ছে ঘর্ষণ বলের কাজ। বুঝতে পারছো? মানে এই যে দেখো আমার হাত, এই যে হাত, এই হাতের উপর দিয়ে এই হাত খুব বেশি ইজিলি আমি নিতে পারতেছি, কারণ এই জায়গায় চাপটা কম। কিন্তু যদি আমি জুড়ে নিতে চাই একটু বেশি ভর দিয়ে, তখন দেখো অনেকটা কষ্ট হচ্ছে আমার, তার মানে এই জায়গায় একটা ঘর্ষণ কাজ করতেছে। বুঝতে পারছো? একটা ঘর্ষণ কাজ করতেছে। এই জায়গা থেকে আরেকটা জিনিস জেনে রাখো, মনে করো তুমি এইভাবে হাত একটার উপর দিয়ে আরেকটা নাড়াচাড়া করতেছো, ঘষতেছো, যদি ঘষো তাহলে কিন্তু একটা তাপ উৎপন্ন হয়। তার মানে ঘর্ষণ বলের ফলে একটা তোমার শক্তি অপচয় হয়, সেই শক্তিটা তাপ শক্তি রূপে অপচয় হয়। বুঝতে পারছো? ঘর্ষণের ফলে তোমার প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়। দেখো, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? ঘর্ষণের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ। বুঝতে পারলা? ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়।
আচ্ছা, এরপরে দেখো ঘর্ষণের সংজ্ঞা টঙ্গা সব এই জায়গায় দেওয়া আছে, তোমার যা কিছু লাগবে। দেখো দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসে যখন একটি অন্যের উপর দিয়ে চলার চেষ্টা করতে থাকে, তখন তাদের মধ্যে স্পর্শতলে গতির বিরুদ্ধে, দেখো এই যে বাধা দানকারী বল, এই জন্য কিন্তু সে গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে বল কাজ করে, তাকে ঘর্ষণ বল করে। মানে বাধা যে সৃষ্টি করে যে বল, সেটাই হচ্ছে ঘর্ষণ বল, একটার উপর দিয়ে একটা চলার সময়। মনে রাখতে হবে ঘর্ষণ বল 4 প্রকার। কি কি? 4 প্রকার হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। এই হচ্ছে 4 প্রকার ঘর্ষণ বল। এই 4টা প্রকার তোমার লাগবে, তাদের সংজ্ঞাগুলো লাগবে, খুব সুন্দরভাবে এই জায়গায় দেয়া আছে। স্থিতি ঘর্ষণকে একটু বোঝার আছে এই জিনিসটা। স্থিতি ঘর্ষণ অনেক সময় গুলাই ফেলি আমরা। স্থিতি ঘর্ষণ আসলে কি? স্থিতি ঘর্ষণ মানে হচ্ছে আমি যে স্থির অবস্থায় দাঁড়ায় আছি, আমাকে দিয়ে না, মনে করো এই যে বোর্ড, এই বোর্ডটা তো এই জায়গায় স্থির অবস্থায় দাঁড়ায় আছে, তাই না? এখন মনে করো আমি এই বোর্ডের উপর একটা বল প্রয়োগ করতেছি, ধাক্কা বল, টান বল, যাই হোক না কেন, আমি এটাকে ওই দিকে নেয়ার জন্য একটা বল দিচ্ছি, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য আমি এই পাশ থেকে ঠেলতেছি ওই পাশে। যখন আমি ঠেলতেছি, কিন্তু আমি বোর্ডটাকে মনে করো সরাইতে পারতেছি না, বোর্ডটা স্থির অবস্থায় আছে, কিন্তু আমি একটা বল দিচ্ছি। তো আমি যখন বল দিচ্ছি, তখন কিন্তু বোর্ড আমাকে একটা বিপরীতমুখী বল দিচ্ছে, বা বোর্ডের সাথে যে আমার ফ্লোর লাগিয়ে আছে, তখন ওই ফ্লোরের সাথে বোর্ডের কিন্তু একটা ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে। আমি কেন সেটাকে ধাক্কায় সরাইতে পারতেছি না? কারণ হচ্ছে সেই ঘর্ষণ বলটা আমার দেয়া বলের চাইতে বেশি, এই জন্য কিন্তু আমি সেটাকে নিতে পারতেছি না, অনেক বেশি ঘর্ষণ। তো আমি এই যে তাকে একটা বল দিচ্ছি, কিন্তু সে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকার সময় যে ঘর্ষণটা সেই জায়গায় উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। মানে তুমি একটা বস্তুকে ধাক্কা দিচ্ছ কিন্তু সরাইতে পারতেছো না, ওই মুহূর্তে বস্তুর যে ঘর্ষণ, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। মনে করো একটা বড় পাথরকে তুমি ধাক্কা দিচ্ছ, কিন্তু পাথর তো একটা অনেক বেশি ঘর্ষণ নিয়ে সে এই জায়গায় আটকে আছে, তো তুমি ধাক্কা দিয়ে নড়াইতে পারতেছো না, তার মানে সে জায়গায় স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। মানে বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটার কাজ করে, সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। বুঝতে পারছো? এই স্থিতি ঘর্ষণটা অনেক সময় গুলাই ফেলে। তারপর হচ্ছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কি? গতি ঘর্ষণ হচ্ছে বস্তু, আচ্ছা, চলমান অবস্থায়, মনে করো একটা ট্রাক চলতেছে, চলার সময় যে সে একটা ব্রেক করলো, তখন কিন্তু একটা ঘর্ষণ উৎপন্ন হয়েছে রাস্তার সাথে, চাকার একটা ঘর্ষণ। তো ওই চলতে চলতে যে ঘর্ষণটা উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে গতি ঘর্ষণ। মানে গতিশীল অবস্থায় যে ঘর্ষণ, তাকে বলা হয় গতি ঘর্ষণ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে হচ্ছে মানে গড়িয়ে চলার সময়, দেখো এই যে আবর্ত ঘর্ষণের ইংলিশটা এরকম, রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন, রোল মানে কি আমরা জানি, গড়াই গড়াই চলা, ঠিক আছে? তো যখন একটা বস্তু গড়াই গড়াই চলে কোনো একটা তলের উপর দিয়ে, মনে করো কোনো একটা মার্বেল, মার্বেল কি গড়াই গড়াই চলে, তার মানে মার্বেলের একটা আবর্ত ঘর্ষণ আছে। চাকা, তুমি এইভাবে একটা টায়ার, আমরা তো ছোটবেলায় অনেকেই টায়ার নিয়ে এভাবে বাইরে বাইরে খেলছি, তাই না? তো টায়ার যখন ঘুরতেছে, তখন ওই যে এই যে টায়ার এভাবে ঘুরতেছে, গড়াই গড়াই ঘুরতেছে, ওইটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। মানে মানে কি, একটি তলের উপর দিয়ে অন্য একটি বস্তু পড়িয়ে বা ঘুরিয়ে ঘুরতে ঘুরতে চলে, মানে পুড়িয়ে না, এটা গড়িয়ে হবে, গড়িয়ে আসছে, গড়িয়ে চলতে গেলে বা ঘুরতে ঘুরতে যখন চলে, তখন যেই ঘর্ষণ বলটা কাজ করে, সেটাকে আবর্ত ঘর্ষণ বলে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি বলছে? প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। এটা দেখো, ফ্লুইড ফ্রিকশন, ফ্লুইড মানে কি আমরা জানি, তরল জাতীয় পদার্থ। আচ্ছা, কোনো বস্তু যখন তরল বা বায়বীয় পদার্থের ভিতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে, তাকে বলা হয় হচ্ছে ফ্লুইড বা প্রবাহী ঘর্ষণ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রবাহী ঘর্ষণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রবাহী ঘর্ষণের কিছু উদাহরণ তুমি মনে রাখবা, সেগুলা কি? সেগুলা হচ্ছে মাছ যখন পানির মধ্যে চলাচল করে, সেই জায়গায় যে ঘর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। মাছ যখন পানির মধ্যে চলাচল করে, নৌকা যখন পানির উপর দিয়ে যায়, সেটা একটা প্রবাহী ঘর্ষণ। মানে তরল তরল কিংবা বায়বীয়, দেখো তরল কিংবা হচ্ছে বায়বীয়, এই দুইটা জিনিস একটু মনে রাখবা। তরল কিংবা বায়বীয় পদার্থ পাইলেই, কোনো জায়গায় যদি দেখো এমসিকিউ আসছে ঘর্ষণ বল, কোন ধরনের ঘর্ষণ, তরল কিংবা বায়বীয় আছে, তার মানে সেটা অবশ্যই অবশ্যই প্রবাহী ঘর্ষণ। বুঝতে পারছো? তোমাকে উড়োজাহাজের ঘর্ষণ বলতে পারে, উড়োজাহাজ তো বায়বীয় মাধ্যম দিয়ে চলে, তার সেই জায়গায় একটা ঘর্ষণ আছে, সেটা কি? বায়বীয় ঘর্ষণ, সরি, বায়বীয় পদার্থের সাথে ঘর্ষণ হয়, তার জন্য সেটা প্রবাহী ঘর্ষণ। এইটুকু বুঝতে পারছো কিনা একটু বলো তো? এই ঘর্ষণ জিনিসটা তোমার কাছে ক্লিয়ার কিনা বলো? ঘর্ষণ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? একজন লিখছে, এই স্যার পোজ দেন, চকলেট কিনে দিব। আচ্ছা ঠিক আছে, পোজ দিচ্ছি, দেখো পোজ দিচ্ছি, পোজ, এই যে পোজ, এটা কি জানো? এটা হচ্ছে ভিক্টোরি পোজ। পোজ দিলাম, তুমি খুশি? আমি পোজ দিলাম, তুমি খুশি? বলো তো। আচ্ছা, এই জিনিস বুঝতে পারছো কিনা বলো? ভাইয়া সোজা হয়ে দাঁড়ান।
সোজা হয়ে দাঁড়ালাম। ঠিক আছে, হ্যাপি? সবাই হ্যাপি? সোজা হয়ে দাঁড়ালাম। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার অল ক্লিয়ার। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমরা এরপর থেকে প্র্যাকটিস করব। এইবার আমি দেখব তোমরা এতক্ষণ পর্যন্ত আসলে কি বুঝতে পারছো। এতক্ষণ আসলে কি বুঝতে পারছো সেটাই এইবার তোমাদের টেস্ট করব। বুঝতে পারলা? জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার বলো তো 10 কেজি ভরের একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? বলো তো এটা কি হবে? এটা কিভাবে করব? আমরা কি পাইছি? আমরা অনেকক্ষণ ক্যালকুলেশন করে একটা ফর্মুলা দাঁড় করাইছিলাম, মনে আছে? কি সেটা? F = ma। 10 কেজি ভরের বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করলে সেটা আচ্ছা সেটা বলো তো কি হবে? 10 কেজি ভরের উপর 80 নিউটন বল তুমি প্রয়োগ করলা, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বল কি চাইছে? ত্বরণ। তাহলে আমরা কি বের করব? ত্বরণ এ বের করব F/m। তাহলে এই জায়গায় F কত বলো তো? F হচ্ছে কিন্তু 80 নিউটন। 80, ভর হচ্ছে 10 কেজি, তাহলে কত? 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটাকে ms−2 বলা যায়, মিটার পার সেকেন্ড স্কয়ার বলা যায়, সেটা আমরা শিখছি। তার মানে কি 8। উত্তর হচ্ছে 8। উত্তর কি 8? আচ্ছা, কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান 30 নিউটন, বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ত্বরণ কত? এটা তোমরা বলো। এটা তোমরা বলো যে এটার অ্যান্সার আসলে কি হবে। দেখো এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান 30 নিউটন হলে বস্তুর ভর যদি 10 কেজি হয় তাহলে ত্বরণ কত হবে? বলো তো, বলো বলো, কুইক, দ্রুত বলো, দ্রুত, খুবই দ্রুত, খুবই দ্রুত বলো। আচ্ছা, বোর্ড অফ হয়ে গেল কেন? দাঁড়াও তো, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু ওয়েট করো। বোর্ড কেন অফ হয়ে গেল? সবাই এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা, ল্যাপটপের চার্জ শেষ, কিন্তু আমি তো চার্জে লাগাইছি, তাও চার্জ শেষ। আচ্ছা, একটু এক সেকেন্ড ওয়েট করো, 2 মিনিট সময় দাও। বোর্ডটাকে একটু অন করি, 2 মিনিট সময় দাও প্লিজ সবাই। ল্যাপটপ অফ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ল্যাপটপ চার্জে দিয়েছিলাম, তাও কেন অফ হয়ে গেছে আই ডোন্ট নো। আচ্ছা দেখো, এটার উত্তরটা বলো তো। এটা সবাই কি বলছো দেখি? গ গ গ গ গ। আচ্ছা, আমরা একটু দেখবো যে কোনো বস্তুর উপর 30 নিউটন বল 10 কেজি হয় কিনা। গ, হ্যাঁ, 30 কে 10 দিয়ে ভাগ করলে 3। এটা উত্তর সঠিক। তার মানে তোমরা বুঝতে পারছো, তার মানে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপর একটা কি বলছে? একটি বস্তুর ভর 15 কেজি, বস্তুর উপর প্রয়োগ বল হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রযুক্ত বলের মান কত? F বের করতে হবে। F সমান সমান হচ্ছে ma। m মানে কত? m হচ্ছে কত 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 15 কেজি, 15, a হচ্ছে 2, তার মানে এটা কত? 30। এটা হচ্ছে কত? এই যে 30 নিউটন। আচ্ছা, এই জায়গা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলতে ভুলে গেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি জানো? এটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে। 1 নিউটন বলতে কি বুঝো? 1 নিউটন বলতে আসলে কি বুঝো? এটা তোমার পরীক্ষায় অবশ্যই দেখবে চলে আসছে। এটা তোমার জানতে হবে। কি জানো? আমরা কি পাইছি? F সমান সমান ma। তাহলে আমি কখন 1 নিউটন পাবো বলো তো? এটা যদি 1 নিউটন করতে হয় তাহলে এই পাশে দুইটাই 1 1 হইতে হবে। মানে 1 কেজি ভর, 1 কেজি ভর, দেখো তো, আরে ma মানে কি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড যখন হয়, তখনই তো আমি কেবল 1 নিউটন পাবো, তাই না? তাহলে আমি এই জায়গা থেকে কি বলতে পারবো দেখো তো? 1 কেজি ভরের বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হয় তাকে 1 নিউটন বলা হয়। মানে এই যে 1 কেজি ভরের উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাবো, সেটাই তো হচ্ছে 1 নিউটন, তাই না? তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? কি দেখো তো, 1 কেজি ভরের বস্তুর উপর
যেই বল ক্রিয়া করলে 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হবে তাকে 1 নিউটন বলে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলে যে ভাইয়া 6 নিউটন মানে কত, 6 নিউটন মানে কত, কিভাবে বলবো? মানে দুইটার গুণফল আমার কি বানাইতে হবে, 6 বানাইতে হবে। তাহলে আমি এভাবে বলতে পারি যে 2 কেজি ভরের বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে 3 মিটার পার সেকেন্ড কি ত্বরণ উৎপন্ন হয় তাকে 6 নিউটন বলে, অথবা 3 কেজি ভরের বস্তুর উপর যেই পরিমাণ বল ক্রিয়া করলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হয় তাকে 6 নিউটন বলে। মানে দুইটার গুণফল আমাকে 6 বানাইতে হবে। 10 বললে সেম, 2 কেজির উপর 5 মিটার পার সেকেন্ড ত্বরণ বা 5 কেজির উপর 2 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করলে তাকে 10 নিউটন বলে। বুঝতে পারছো? এটা থেকে আমরা যে কোনো নিউটন পরীক্ষায় আসলে লিখতে পারবো ওইভাবে। ঠিক আছে, শুধুমাত্র এই সংখ্যাগুলো আমি চেঞ্জ করে দেব এবং মনে রাখবো দুইটার গুণফল যেন ওই বলের মানটা হয়। ঠিক আছে, একটু আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেন কি, 60 কেজি ভরের বস্তুর উপর 180 নিউটন বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে, এটা তোমরা পারবা। আমি করে দিচ্ছি, a সমান সমান হচ্ছে 180, নিচে হচ্ছে 60, ভাগ করলে পাবো 3, অ্যান্সার কত, এই যে এটা 3। আচ্ছা আচ্ছা, তারপর বলছে আমাদের কোন বল আমাদের নিচের দিকে টেনে রেখেছে, এটা আমরা একটু আগেই পড়ছি। মহাকর্ষ বল আমাদের নিচের দিকে টেনে রাখে, মানে পৃথিবী আমাদেরকে একটা বলে আকর্ষণ করে, সেই আকর্ষণের কারণে আমরা ওজন অনুভব করি, আর সেই ওজনটাই আমাদের নিচের দিকে টেনে রাখে। তার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো তো আমার ওজন সাপোজ 50 কেজি, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমার ভর 50 কেজি। কোনটা সঠিক আমাকে একটু বলো, এই 1 এবং 2 এর মধ্যে কোনটা সঠিক বলো তো? আমার ওজন 50 কেজি নাকি আমার ভর 50 কেজি? এই জিনিসটা একটু বলো তো আমাকে, এই দুইটার মধ্যে কোনটা সঠিক বলো তো? এটা তোমাদের জন্য হচ্ছে একটা কুইজ, মনে করো এটা কুইজ, যে আমার ওজন 50 কেজি নাকি আমার ভর 50 কেজি, কোনটা আসলে সঠিক তোমরা আসলে বুঝতে পারো কিনা, ওজন এবং ভর আসলে কি জিনিস, বা নাকি তোমরা সেটা বুঝো না। তোমার যেহেতু তুমি একজন শিক্ষিত মানুষ, তোমার অবশ্যই বুঝতে হবে ওজন এবং ভর কি। তো এটা আমাকে বলো যে 1 সঠিক নাকি 2 সঠিক, বলো দ্রুত বলো, দ্রুত বলো, 1 সঠিক নাকি 2 সঠিক, বলো 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 তো 1 এবং 2 এর মধ্যে কোনটা সঠিক? একজন 2, একজন 1, একজন আবার 3ও বলছে। 3 কোত্থেকে আসলো বাবা? আচ্ছা, একজন 2, রোদেলা 1, মোহাম্মদ ইসানুল 1, ইলমা 2, রোদেলা আবার বলতেছে একই কথা। মানে কি ভাই, তুমি একবার বলছো 2 আর একবার বলতেছো একই কথা, কেন যদি একই কথা হবে? আমি একই কথা হলে কি জায়গায় লিখতাম? হ্যাঁ, আমি কি লিখতাম? বলো, অধিকাংশই 2 বলতেছে যদিও। আবার ইমরান শেখ আবার আমাকে জিজ্ঞেস করছে 2 তুই কি হবে, 2 হবে কিনা সেটা যদি আমি বলে দিই তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করলাম বলো? আচ্ছা, অনেক অধিকাংশ 2 বলছো, অনেকে 1 বলছো। আচ্ছা চলো আমরা একটু জানি ওজন এবং ভর কি জিনিস, একটু মজা করি আমরা, ঠিক না? পড়াশোনা তো অনেক করলাম। ওজন কি বলো তো? ভর এবং ওজনের মধ্যে পার্থক্য হচ্ছে, ওজন মানে কি জানো? ওজন, এই ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ওয়েট মানে ওজন। ঠিক আছে, এই ওয়েট মানে হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি? পৃথিবী আমাদেরকে যেই ত্বরণে নিজের দিকে টানে, বা উপর থেকে আমরা নিচের দিকে যেই ত্বরণে পড়ি, একটা মার্বেলকে উপরে ছুঁড়ে মারলে মার্বেল নিচের দিকে যেই ত্বরণে পড়ে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তুমি এইটুকুই জানো, তোমার আর জানতে হবে না। আর এই অভিকর্ষজ ত্বরণের সাথে যদি আমি ভরের গুণ করি তাহলে আমি যেইটা পাবো সেইটা হচ্ছে ওজন। ওজন মনে করো এই যে এটা এই জায়গায় ঝুলতেছে, এই বস্তুটা এই জায়গায় ঝুলতেছে, তখন এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই সে তো একটা নিচের দিকে পড়বে, সে যেই বলে পড়বে নিচের দিকে সেটা হচ্ছে তার ওজন।
তাকে পৃথিবী যেই বলে নিচের দিকে টানতেছে সেটা হচ্ছে তার ওজন, মানে তার ভর। এবং অভিকর্ষ ত্বরণের মান মনে রাখবা 9.8, এই দুইটা যদি আমি গুণ করি তাহলে যা পাবো সেটা হচ্ছে ওজন। মানে এটাকে যদি আমি ছেড়ে দেই, সে যেই বলে পৃথিবীর দিকে পড়বে সেটা হচ্ছে তার ওজন, মানে পৃথিবী থেকে যেই বলে টানতেছে সেটা হচ্ছে ওজন। আর ওজন সবসময় খাড়া নিচের দিক ক্রিয়াশীল, বুঝতে পারছো? এটা হচ্ছে ওজন, নিচের দিকে পড়বে। আর ভর কি, এটা মাপলে যা পাবো সেটা হচ্ছে তার ভর। তার মানে এই জায়গায় সঠিক হচ্ছে এইটা, সঠিক হচ্ছে আমার ভর 50 কেজি, এটা সঠিক। আমার ওজন 50 কেজি, এটা সঠিক না। তার মানে তুমি যদি বাজারে গিয়ে বলো যে আঙ্কেল আমাকে 5 কেজি ভরের মনে করো আলু দেন, বললো কি বলে ছেলে, 5 কেজি ভরের আলু, এসব কি বলে, এই পড়াশোনা করাই কি মূর্খ বানাচ্ছি ছেলেকে, এই কথাটাই কিন্তু তোমাকে শুনতে হবে। কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এটা সঠিক। ভর হচ্ছে মাপলে যেটা পাওয়া যায় সেটা। আর ওজন কি, ভরের চাইতে বেশি। ওজন সব সময় ভরের চাইতে বেশি। কতটুকু বেশি? 9.8 গুণ বেশি ওজন ভরের চাইতে। ওজন মানে হচ্ছে সে যেই বলে নিচের দিকে পৃথিবীটাকে টানতেছে কিংবা যেই বলে সে নিচের দিকে পড়বে সেটা হচ্ছে তার ওজন। বুঝতে পারছো? ক্লিয়ার? এই ওজন তোমার ক্লিয়ার কিনা বলো তো? এই ওজন এবং ভর নিয়ে আর কখনোই কোনো কনফিউশন হবে না আশা করতেছি। বুঝতে পারলা? ওজন এবং ভর নিয়ে আর কনফিউশন তৈরি করা যাবে না। এতদিন জানতাম না, হ্যাঁ এতদিন তো জানতাম না, এই জন্যই তো বললাম সায়েন্সে বললে এগুলা জানা যায়, সায়েন্সে বললে এগুলা জানা যায়। এবং তোমাদের এটা কিন্তু সায়েন্সেরই অধ্যায়ের ছোট্ট একটা পার্ট। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা এটা তো জানতে পারলাম মহাকর্ষ বল। এরপরে কি আছে দেখো, শক্তিশালী বলের তুলনায় নিউক্লিয় বল কত গুণ বেশি। আচ্ছা, এটার অপশনগুলো দেওয়া নাই যদিও, তবে তুমি মনে রাখবা এটা 10⁻, কত, 12। এটা মনে আসতেছে কেন? আচ্ছা, 10⁻12 গুণ বেশি, এটা মনে রাখবা। ঠিক আছে, এটার অপশনগুলো যদিও দেওয়া নাই। আচ্ছা, কে কে পরে কথা ঘুরাইছো? অনেকেই পরে কথা ঘুরাইছে। আজকে ফার্স্ট জানলাম অ্যাঞ্জেলোপামা, হাই হাই, তোমরা অনেকেই আজকে ফার্স্ট জানলা। আচ্ছা, অনেকেই ফার্স্ট জানলা, এটা মনে রাখবা, ওজন এবং ভর একই জিনিস না। তারপর কি বলতে দেখো, ঘর্ষণ বল কোনটির উপর ডিপেন্ড করে? মনে রাখবা ঘর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে, আমি লিখে দিচ্ছি। ঘর্ষণ বল ভরের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার কি কি কি, ওজনের উপর ডিপেন্ড করে। ওজন ভরের উপর ডিপেন্ড করে আর ওজনের উপর ডিপেন্ড করে, একই কথা। কেন জান? আমরা কি জানলাম, ওজন মানে ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল, তার মানে সেই জায়গায় ভর আছে। তার মানে তুমি যদি ওজন বলো, ভর না বললেও তোমার চলবে। তার মানে ভর এবং ওজন দুইটার উপর নির্ভরশীল, এটা আমরা বলতে পারি। আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে পৃষ্ঠের প্রকৃতি। পৃষ্ঠের প্রকৃতির উপর ঘর্ষণ বল অনেক বেশি নির্ভরশীল। কেন? প্রকৃতি যত খাঁজকাটা ঘর্ষণ বল তত বেশি, যত মসৃণ ঘর্ষণ বল তত কম, যত খাঁজকাটা থাকবে ঘর্ষণ বল তত বেশি। তার মানে পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো এই জায়গায় পৃষ্ঠের প্রকৃতি আছে এবং ভর আছে। সো তোমার বইয়ে যেটা করছে সেটা হচ্ছে ভর না দিয়ে তারা ওজন দিছে। বুঝতে পারলাম? ভর না দিয়ে তারা ভরটাকে ইউজ করে নাই, তারা ওজন দিছে। আর ওজন মানেই কিন্তু ভর, আমরা জানি ওজন সমান ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। মানে ওজন নিজেই তো ভরের উপর ডিপেন্ড করতেছে, তার মানে ঘর্ষণ করবে না? অবশ্যই করবে। কিন্তু তোমার বইয়ে যেহেতু দেয় নাই, তার মানে তুমি এই পৃষ্ঠের প্রকৃতি দাগাবা, ভর দাগাবা না, ওজন থাকলে ওজন দাগাইতা। কিন্তু তুমি যদি ভর বলো সেটা ভুল না, ঠিক আছে, সেটা ভুল না। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমাদের সিকিউ আছে। দেখো কি বলছে, 1 নিউটন কাকে বলে আমরা পড়ছি, 1 নিউটন পড়ছি আমরা, পড়ি নাই? একটু আগেই বললাম 1 নিউটন কাকে বলে। দেখো প্রথমেই 1 নিউটন চলে আসছে। তো বলছে যে চালকের জন্য সিট বেল্ট পরা জরুরি কেন? চালকের জন্য সিট বেল্ট পরা কেন জরুরি? জড়তা। শুরুতেই আমরা জড়তা পড়ছি। জড়তার কারণে কি হয়? স্থির বস্তু স্থির থাকতে চায়। যখন তুমি বাসে বসে থাকো তখন দেখবা বাসওয়ালা যখন হঠাৎ করে ব্রেক করে তখন তুমি সামনের দিকে ঝুঁকে যাও। কেন ঝুঁকে যাও জানো? কারণ তুমি গতিশীল ছিলা। তো তুমি গতিশীল ছিলা, জড়তার ধর্ম অনুসারে তুমি গতিশীল থাকতে চাও, কিন্তু তোমাকে জোর করে থামাই দেওয়া হচ্ছে। এই জন্যে যখন তোমাকে ব্রেক করা হয় বাস, তখন দেখবা তুমি একটু সামনের দিকে ঝুঁকে পড়ো, মানে তুমি সামনের দিকে গতিশীল থাকতে চাচ্ছ, কিন্তু তোমাকে জোর করে থামাই দেওয়া হয়েছে। এই জন্য তুমি সামনের দিকে চলে যাও, ঝুঁকে যাও, মানে গতিটা সামনের দিকে তোমাকে ঝুঁকাই দেয়। বুঝতে পারলা? এটাই হচ্ছে গতি জড়তার কারণ। আবার দেখবো অনেক সময় বাস যখন থেমে থাকে হঠাৎ করে ছাড়লে আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি।
কেন ঝুঁকে পড়ি? কারণ হচ্ছে আমি এই জায়গায় দাঁড়াই আছি, মানে আমি এই জায়গায় থাকতে চাই। বাস যখন সামনে যায়, যেহেতু পা আমার বাসের সাথে, তখন আমার মাথা এই জায়গায় থাকতে চায়, পা সামনে চলে যায়, এই জন্য আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি। বুঝতে পারছো কেন? ওটাও জড়তা। ওটা কি জড়তা? ওটা স্থিতি জড়তা। আর এটা হচ্ছে সিট বেল্ট পরা জরুরি কারণ গতি জড়তা। গতিশীল থাকতে চাও কিন্তু তোমাকে জোর করে থামাই দেওয়া হচ্ছে, এই জন্য তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। এই জন্য সিট বেল্ট পরা জরুরি, কারণ যেন তুমি সামনের দিকে ঝুঁকে পড়ে আহত না হও। সিট বেল্ট পরলে সিট বেল্ট তোমাকে পিছনের দিকে টেনে ধরে রাখবে। বুঝতে পারছো? আচ্ছা, কাজলের ত্বরণ নির্ণয় করো। এটা পারবা না? দেখো কি বলছে, 5 মিটার পার সেকেন্ড বেগে 15 সেকেন্ডে 20 মিটার বেগ প্রাপ্ত। আচ্ছা আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ত্বরণ এর সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। আমরা কিন্তু পড়ছি না? দেখো ওই জায়গায় কি বলছে, প্রতিযোগিতায় 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করা মানে কি আদি, তার মানে আদি বেগ কত এই জায়গায়? আদি বেগ ইউ কত? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ। 20 মিটার পার সেকেন্ড সে বেগ প্রাপ্ত হয়, তার মানে শেষ বেগ ভি কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমি ক্যালকুলেশন করব 20 মাইনাস 5 ডিভাইডেড বাই সময় কত দেওয়া আছে দেখো 15 সেকেন্ড। 15, তার মানে অ্যান্সার কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো বেসিক কাজে লাগছে এই জায়গায়। কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এই জায়গায় ভুল করতে পারতা। দেখো শুরুতে আদি বেগ, শেষে শেষ বেগ, আর সময় দিয়ে ভাগ করছি, এটা চলে আসছে। ঠিক আছে, তারপর বলছে কোন সূত্রকে সমর্থন করে ঘটনা। দেখো কি বলছে, 2 গুলি করে, সে বন্দুক ফুটা থেকে গুলি করে, বন্দুক থেকে যখন গুলি বের হয় তখন থেকে পিছনে ধাক্কা দেয়। তুমি তো কখনো গুলি করো নাই, হয়তো যারা গুলি করে দেখবা, বন্দুকটা আমি এভাবে ধরলাম, বুকের সাথে আমি ধরো, এটা হচ্ছে বন্দুক, এভাবে ধরলাম, আমি যখন গুলি ছুড়বো, গুলিটা যেই বেগে বের হয়ে যায়, ঠিক সেই বেগে বন্দুক আমাকে পিছনের দিকে ধাক্কা দেয়। বুঝতে পারছো? তোমার যদি প্রশিক্ষণ না থাকে, তুমি যদি কখনো গুলি করতে যাও, বড় বন্দুকগুলা দিয়ে যদি গুলি করতে যাও, দেখবা তুমি বুকে ব্যথা পাইছো, কারণ যদি এভাবে ধরো, বন্দুক সজোরে এসে তোমার বুকে লাগবে। এই জন্য বন্দুককে বুকের সাথে লাগাই ধরা হয় এবং সামনের দিকে একটু ঝুঁকে নেওয়া হয়, যেন তুমি সে যেই বলটা তোমার উপর প্রয়োগ করতেছে সেই বলটা তুমি প্রশমিত করতে পারো, তার উপর একটা বল প্রয়োগ করে, এবং তুমি যেন পড়ে না যাও। এই জন্য বুকের সাথে লাগাই ধরা হয় বন্দুক এবং একটু সামনের দিকে ঝুঁকে নেওয়া হয়। বুঝতে পারলা? তার মানে কোন সূত্রকে সমর্থন করে? নিউটনের তৃতীয় সূত্র। কেন? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বিদায়ী তো বন্দুক যখন গুলি থেকে বের হয়, বন্দুককে ঠিক পিছনে গুলি ছুড়ে দেয়, মানে গুলিকে বন্দুক একটা ব্যাগ দেয়, গুলিও বন্দুককে একটা ব্যাগ দেয়। তার মানে এটা তৃতীয় সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে দেখো, আবর্ত ঘর্ষণ কাকে বলে? বললাম তো আমরা, আবর্ত ঘর্ষণ মানে গড়িয়ে গড়িয়ে চলার সময় যে ঘর্ষণ কাজ করে। চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? একটু আগেই পড়লাম আমরা। আচ্ছা, বস্তুর উপর প্রযুক্ত বলের মান কি বলছে? 1 কেজি ভরের বস্তু 5 সেকেন্ড যাবত প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ এত মিটার পার সেকেন্ড হয়, সামনে বাধা পেয়ে ফিরে আসে। আচ্ছা, এখানে আমাদের কি লাগবে দেখো, আমরা কি জানি এফ সমান সমান এম এ। এখন আমাদের এই জায়গায় কি দেয়া আছে? কেবলমাত্র এম দেয়া আছে 1 কেজি, কিন্তু এত দেয়া নাই। আমাদের দেয়া আছে সময় আর ব্যাগ দেয়া আছে, এত দেয়া নাই। তাহলে এ আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এই যে এ সমান সমান আমরা কি জানি? ভি বাই টি। এখন বলতে পারো ভাইয়া ভি তো বলেন নাই, বলছেন ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ হচ্ছে পরিবর্তন। যদি পরিবর্তন না হয়, এই ভি বাই টি যখন আমি লিখবো, যখন আমার পরিবর্তন নাই, তার মানে সে কি, বস্তুটি এত মিটার পার সেকেন্ড ব্যাগ সে অর্জন করছে 5 সেকেন্ডে। সেক্ষেত্রে কি জানো? স্থির অবস্থায়। এই যে এই জায়গায় দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছে, স্থির অবস্থায়। একটা মাথায় রাখবা, স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে আদিবেগ ইউ সব সময় হচ্ছে 0। কেন 0? মনে করো একটা সাইকেল নিয়ে স্থির অবস্থায় আছে, তখন কি তার কোনো ব্যাগ আছে? ব্যাগ নাই তো। স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে আদিবেগ সব সময় 0। তার মানে ভি মাইনাস ইউ যদি বসাও, ইউ 0, তার মানে ইউ এর তো কোনো দাম নাই, এজন্য আমি ইউ বসাই নাই, ডিরেক্ট হচ্ছে ভি দিয়ে দিছি। ভি কত? 50 ডিভাইডেড বাই কত? 5। তার মানে এই জায়গায় কি পাইলাম আমরা? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এই ত্বরণ নিয়ে এই জায়গায় বসাই দিব, ম্যাথ সলভ হয়ে যাবে। এটা এইচডব্লিউ তোমার জন্য। এইচডব্লিউ মানে শুধু ক্যালকুলেশনটা করবো, আর কিছু না। তারপর বলছে কি, বস্তুটি পুনরায় ইমনের কাছে ফিরে আসার কারণ বিশ্লেষণ করো। পুনরায় ইমনের কাছে ফিরে আসবে বস্তুটা, ঠিক আছে? পুনরায় বস্তুটা ইমনের কাছে ফিরে আসছে কি জন্য? দেখো, বস্তুটি দেয়ালে বাধা পেয়ে পুনরায় ফিরে আসার কারণ বিশ্লেষণ করো। কিভাবে করবা? কারণ এভাবে বিশ্লেষণ করবা যে আমরা কি জানি, প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত
প্রতিক্রিয়া থাকে। নিউটনের সূত্র অনুযায়ী সমান মানের কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, মানে আমি ওই দিকে ছুঁড়ে মারলে সে এই দিকে ছুঁড়ে মারবে। এই জন্যে সে যখন বস্তুটি দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে, যখন সে দেয়ালে মারে বস্তুটাকে আমি সামনের দিকে, সে ঠিক সামনে দাঁড়ায় আছে, এই জন্য বস্তু প্রতিক্রিয়া বলের কারণে ঠিক তার কাছে ফিরে আসে। তার মানে এটা কি কারণ? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দ্বারা এটা বিশ্লেষণ করতে হবে, এটা নিজেরা করবা। শুধু বুঝাই দিলাম যে কেন ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কারণে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে জড়তা কাকে বলে? আমরা পড়ছি জড়তা কাকে বলে। মরুভূমিতে হাঁটতে কেন কষ্ট হয়? আচ্ছা, এটাও তোমাকে বলে দিচ্ছি। মরুভূমিতে কেন হাঁটতে কষ্ট হয় জানো? মরুভূমিতে কি থাকে? বালি থাকে না। যখন তুমি বালির উপর দিয়ে হাঁটবা, তুমি ধরো আমরা কি করি, আমরা মাটিকে একটা বল দেই, মাটি ঠিক সেই পরিমাণ বল আমার উপর দেয়, কিন্তু যখন মাটিটা স্থির থাকে না, মরুভূমি বলো কিংবা কাদা মাটি বলো, যাই বলো, মাটি তো তখন স্থির থাকে না। মাটিকে যখন আমি যেই পরিমাণ বল দেই, মাটিটা পিছনে নিয়ে যায়। মাটি যখন বালুর উপর আমি পাড়া দেই বা বালুর উপর হাঁটি, বালু কি ডেবে যায় না? যখন বালু ডেবে যাচ্ছে তখন সে কিন্তু ঠিক সমান পরিমাণ প্রতিক্রিয়া বল আমার উপর দিতে পারতেছে না। সে বল প্রতিক্রিয়া বল ঠিকই সমান দিচ্ছে, কিন্তু সেটা আমার উপর আমি ফিল করতে পারতেছি না। এই জন্যেই, কারণ বালুটা নিচের দিকে ডেবে যাচ্ছে। তো যেহেতু বালু নিচের দিকে সরে যাচ্ছে, সেই জন্য মানে আমার হাঁটতে কষ্ট হয়, কারণ হচ্ছে আমার যেই পরিমাণ প্রতিক্রিয়া বল তার থেকে ফিল করা প্রয়োজন ছিল সেটা আমি পারতেছি না। এটাই হচ্ছে একজ্যাক্ট কারণ, ঠিক আছে। আচ্ছা, তারপর গাড়ির ত্বরণ কত? গাড়ির ত্বরণ এই জায়গায় যাই আছে, এটা তোমার HW ত্বরণ তুমি বের করবা। আমি দুইটা করাই দিচ্ছি, আর চেয়ে জটিল ম্যাথ তোমার আসবে না। উদ্দীপকে উল্লিখিত বলটি ক্রিয়া না করলে গাড়িটিকে থামানো সম্ভব হতো কিনা। দেখো তো কি বলছে, মালবাহী গাড়ি স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় মানে গাড়ি U0, স্থির অবস্থা মানে U0। আচ্ছা, এটি সম্ভব হয়েছে, নিউটন ধাক্কা দেয়, কিছু দূর গিয়ে থেমে যায়। আচ্ছা, 120 নিউটন বলে। এটি সম্ভব হয়েছে একটি বিশেষ বলের কারণে, বিশেষ বল। আবার বলটির কারণে অনেক সময়, এটা এটা নাই কিছু এই জায়গায়, বলটির কারণে অনেক সময় সমস্যাও দেখা যায়। আছে কি বলছে, বলটি ক্রিয়া না করলে থামানো সম্ভব হতো কিনা। কি বল বলো তো এটা? এটা কি বল ভাইয়া? এটা অবশ্যই ঘর্ষণ বল, কারণ না কেন? ঘর্ষণ বলের কারণেই তো গাড়ি থামে। ঘর্ষণ বল কি একটা বাধা দানকারী বল, মানে গাড়ি চলতে চায়, গাড়িকে বাধা দেয়, এটাই তো ঘর্ষণ বলের কাজ। সো ঘর্ষণ বল এই জায়গায় গাড়িকে বাধা দিচ্ছে চলার পথে, এই জন্যই তো গাড়িকে থামানো গেছে। কিন্তু যদি এই জায়গায় ঘর্ষণ বল না থাকতো, না থাকলে কি হতো, সে সারা জীবন ওইভাবেই চলতে থাকতো। কি আমরা পড়ছি জড়তার সময়, যে গতি জড়তা, যদি কোনো বাধাদানকারী বল না থাকে তাহলে সে যেই বেগে গতিশীল সেই বেগে গতিশীল থাকবে, সারা জীবন চলতে থাকবে অনন্তকাল ধরে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু তার গতি থামবে না, কিয়ামতের দিন গিয়ে তার গতি থামবে। সো যখন তোমার এই ঘর্ষণ বল না থাকে, যদি গাড়িটিকে এই যে ক্রিয়াশীল বলটি না করলে, না বল যদি ক্রিয়াশীল না থাকতো, তাহলে গাড়িকে থামানো সম্ভব হতো না, সম্ভব হতো না। এটা বুঝাই দিবা। কিভাবে বুঝাই দিবা? ঘর্ষণ বলের মাধ্যমে তুমি বুঝাই দিবা যে সেই জায়গায় ঘর্ষণ থাকতো না, ঘর্ষণ না থাকলে সে চিরকাল গতি জড়তার সূত্র থেকে আমরা জানি, কিংবা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি, বাহ্যিক বল যদি সে জায়গায় না থাকে, বাধাদানকারী বল যদি সে জায়গায় না থাকে, সে সারা জীবন একইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস। এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। এই ক্লাস নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন তোমাদের থাকে, কোন ইউনিট পড়াইতেছে, কোন ইউনিট, আচ্ছা তুমি এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করতেছো কোন ইউনিট, ছি ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। কোন ইউনিট? এটা হচ্ছে দশম অধ্যায়, দশম অধ্যায়, দশম অধ্যায়, দশম অধ্যায়। এসো বলকে জানি, আমরা আজকে বলকে জানলাম, আমরা বলকে জানলাম, বল আসলে কি জিনিস সেটা আমরা জানলাম। এটা হচ্ছে দশম অধ্যায়ের পড়া, ঠিক আছে, দশম অধ্যায়ের পড়া। তোমরা যারা আর্টসে আছো, দেখো তোমাদের কি পরিমাণ ভাগ্য ভালো, তোমাদের সাধারণ বিজ্ঞান পড়াবে কারা জানো? যারা সায়েন্সের ভালো ভালো ডিপার্টমেন্টে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ভালো ভালো ডিপার্টমেন্টে রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে, তারা হচ্ছে তোমাকে এই সায়েন্সটা পড়াবে। দেখো আমি এই বল অধ্যায় কোন কোন জায়গায় পড়ছি জানো? 9-এ পড়ছি, ক্লাস 9-এ, 9-এ পড়ছি, 10-এ পড়ছি বল, 10-এ পড়ছি, তারপরে যে 11, 12 তো একই সাথে না, 9, 10, 11, 12, এই 4 বছর পর্যন্ত আমি এই বল পড়ছি, 4 বছর। আমি চাইলে তোমাকে এই বল, এই অধ্যায়টাই আরো অনেকগুলা ক্লাস দিতে পারবো, এই বল তোমাকে এত বেশি বোঝাইতে পারবো। দেখো আমরা কি পড়ছি, আমরা ব্যাগ পড়ছি, ত্বরণ পড়ছি, ভরবেগ পড়ছি, তাই না? এই 4টা জিনিস, এই 3টা জিনিস আমরা পড়ছি না শুরুতে? দেখো এই ব্যাগের অনেক ধরনের প্রকার আছে। প্রথমে হচ্ছে সমবেগ, মানে একই সমান বল থাকলে, ব্যাগ থাকলে, তারপর হচ্ছে ধনাত্মক ঋণাত্মক অনেক কিছু আছে, ত্বরণ, সমত্বরণ, অসমত্বরণ, মন্দন, অনেক কিছু আছে, ভরবেগের ওইরকম অনেক কাহিনী আছে। সো অনেক কিছু আছে। দেখো তোমাদেরকে আমরা যারা সায়েন্সের রাজশাহী ইউনিভার্সিটির ভালো ভালো ডিপার্টমেন্টে, তারা হচ্ছে তোমাকে এই সাধারণ বিজ্ঞানটা পড়াবে। তার মানে মিনিমাম তো 4 বছরের অভিজ্ঞতা আছে এই ফিজিক্স পড়ার।
ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি। দেখো তোমাদের একটা অধ্যায় আছে হৃৎপিণ্ড সম্পর্কে, মেবি তোমাদের হচ্ছে একটা অধ্যায় আছে। তো এই হৃৎপিণ্ড হচ্ছে বায়োলজির একটা অধ্যায়। 4 বছর যাবত তোমার ভাইয়ারা এই যে পড়াশোনা করতেছে, যারা সায়েন্সে পড়ে 4 বছর, মিনিমাম 4 বছর পড়ছে, এখনো অনেকে পড়তেছে ওই জিনিস। সো ওইগুলো সম্পর্কে এক একজনের ধারণা কি পরিমাণ হইতে পারে ভাবো। এই সো তোমরা তাদের কাছে হচ্ছে এই জেনারেল সায়েন্সটা পড়তে পারতেছো, মানে এই এসব বলকে জানি আমি চাইলে তোমাকে আরো বেশি ডিপলি পড়াইতে পারতাম, কিন্তু এত কিছু তোমার দরকার নাই, যতটুকু তোমার দরকার ততটুকুই পড়াইছি, ঠিক আছে। সো তোমরা কিন্তু অনেক লাকি, বুঝতে পারলা। এই জিনিসগুলোকে যদি আরো বিস্তারিত ভাবে পড়তে চাও, তাহলে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে ওই ড্রিম প্লাস কোর্সে ভর্তি হইতে হবে, ঠিক আছে। সো তোমরা যারা ভর্তি হয়েছো তো হয়েছে, যারা হয় নাই তোমার বন্ধু বান্ধব, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে। তুমি দেখো মাত্র 1500 টাকায় তুমি কি পাচ্ছ, তোমার যত আর্টসের সাবজেক্ট আছে সবগুলা পাচ্ছ, সরি আর্টসের জন্য তো 1200 টাকা, আই হাই, মাত্র 1200 টাকায় তুমি কি কি পাচ্ছ দেখো তো। তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর এ টু জেড সব পড়ানো হবে। তারপর কি ম্যাথ পড়ানো হবে, ইংলিশ পড়ানো হবে। দেখো তুমি যদি এক ম্যাথ প্রাইভেট পড়তা, শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে মিনিমাম তোমার 1 বছর ছাড়া মিনিমাম লাগাইতো। আমি জানি 2 বছরই পড়াই প্রাইভেটে, কিন্তু মিনিমাম 1 বছর লাগাইতো। তখন কি হইতো, প্রতি মাসে 1000 করে, 1 বছরে 12,000 টাকা যাইতো। সে জায়গায় তুমি কেবলমাত্র 1200 টাকা দিয়ে সবগুলো সাবজেক্ট এ টু জেড পড়তে পারতেছ। ভাবো তো কতটা, মানে কি বলে এটাকে, কি বিশাল একটা অপরচুনিটি তোমাদের জন্য, যে মাত্র 1200 টাকায় তোমরা হচ্ছে সবগুলো সাবজেক্ট পাচ্ছ। মাত্র 750 টাকায় তোমরা ম্যাথ, ইংরেজি, বাংলা, এই জেনারেল সায়েন্স, তারপরে আবার আইসিটি সব কিছু পাচ্ছ। এই সুযোগ কিন্তু তোমরা আর পাবা না। সো তোমরা যারা এখনো এনরোল করো নাই, তোমাদের কাছে মানে কি বলবো এটাকে, বিশেষ একটা সুযোগ, উপহার বলতে পারো, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপহার। ওই কোর্সটা তোমরা সবাই ওই কোর্সে ভর্তি হয়ে যাবা আশা করতেছি। আর যারা ভর্তি হয়েছো, তোমাদের দায়িত্ব আছে, তোমাদের বন্ধু বান্ধব যদি বিপদে যায় সেটার দায়ভার কিন্তু তোমাদের, বিপদে যদি যায় বন্ধু বান্ধব সেটার দায়ভার কিন্তু তোমাদের। সো তোমরা তাদেরকে বোঝাই আমাদের এই ক্লাসে, এই কোর্সে ভর্তি করানোর চেষ্টা করবা। যদি কেউ ভর্তি হইতে নাও চায়, এই ফ্রি কোর্সে অন্তত যেন সে ক্লাস করে, ওইটা এনশিওর করবা তুমি। তোমার বন্ধু এত বড় সুযোগ মিস করতেছে, তুমি সেই সুযোগটা লফে নিচ্ছ, তার মানে কি তুমি স্বার্থপর। তোমার বন্ধুকে বোঝাই এই জায়গায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তোমার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আচ্ছা রিফাই ইসলাম পোস্ট, আর কত পোস্ট দিব ভাই, একবার তো পোস্ট দিছি, আচ্ছা আরো একটা পোস্ট দিচ্ছি, ঠিক আছে। এবারের পোস্ট কিভাবে দেওয়া যায় বলো তো, এবারের পোস্ট হচ্ছে এভাবে, আগে ওইভাবে দিয়েছিলাম, ঠিক আছে। হ্যাপি হ্যাপি পোস্ট দিলাম। আচ্ছা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো তো, আমাদের স্কুলে এই অধ্যায়টা শেষ হলো, আচ্ছা যদি ভালো তাহলে তো ভালো, এই অধ্যায় তোমার স্কুলেও শেষ হলো। এবার হচ্ছে তুমি একটু বুঝতে পারবো এবার তোমার স্কুলে পড়ানো আর এই আমাদের পড়ানোর মধ্যে পার্থক্য তাহলে কিরকম বুঝতে পারবো। নাও ছবি তোলো, আবার একটা ছবি তোলো, তোমাদের যেহেতু অনেক পোস্ট দরকার, এই ঠিক আছে, এটার মানে কিন্তু ভিক্টরি, ঠিক আছে। আচ্ছা কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাসটা শেষ করে দিব, যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে এই ক্লাসটা আমরা শেষ করে দিব, এখানেই শেষ করে দিব। সবাই একটু টাটা লিখে দাও, টাটা টাটা দাও, সবাই একটু টাটা দাও, সবাই একটু টাটা দিয়ে দাও, ক্লাসটা আমরা শেষ করে দিব। সবাই একটু টাটা দিয়ে দাও, একটা অধ্যায় শেষ করলাম, সবাই একটু টাটা দিয়ে দাও, ক্লাসটা এখানেই শেষ করে দিব আমরা, ক্লাস এই পর্যন্তই শেষ করে দিব। জি নিছি, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।